আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 2026 এর চট্টগ্রাম বোর্ডে গণিতের যে এমসিকিউ কোশ্চেনটা আছে, এমসিকিউটা আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে সমাধান করব। তো আশা করি ভিডিওটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু শিখতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে দেখো, একে বলেছে কি f ইকুয়ালস টু x সাচ দ্যাট x মৌলিক সংখ্যা। তার মানে এখানে x এর যে ভ্যালুটা হবে, আসলে এই ভ্যালুটা আমরা কি সংখ্যা নিব? মৌলিক সংখ্যা। এবং বলা হচ্ছে কি x এর একটা রেঞ্জ দেওয়া আছে, যেখানে x 1 থেকে বড় হবে, তাহলে 1 থেকে বড় মানে কত? 2। এরপর হচ্ছে কি 17 বা 17 থেকে ছোট হবে, তাহলে 17 থেকে ছোট কত? 16 বা 16। তার মানে আমরা 2 থেকে 16 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে ওই মৌলিক সংখ্যাগুলো নিব। তো তোমরা এটা খুব সহজ হিসাব করে বের করতে পারো যে 2 থেকে 16 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি। যেমন আমাদের 2 টা মৌলিক সংখ্যা, তারপরে 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, তারপর আমাদের এরপর আছে 11 মৌলিক সংখ্যা এবং 13 মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরপরে তো আমরা নিতে পারবো না। ঠিক আছে, 15 এবং 16 এগুলো মৌলিক না, এগুলো হচ্ছে কি আসলে যৌগিক সংখ্যা বা কম্পাউন্ড নাম্বার। আর মৌলিক সংখ্যাকে ইংলিশে বলা হয় আসলে প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে কয়টা পাইছি আমরা মৌলিক সংখ্যা? দেখো 1 2 3 4 5 6, 6টা। তার মানে আমাদের এখানে কতে যেটা লিখতে, যে মৌলিক সংখ্যা কয়টি হবে? 6টি। এটাই আমাদের এখানে সঠিক উত্তর। এরপর এখানে 2 নম্বরের যে প্রশ্নটা দেওয়া আছে, এটাও খুবই সহজ একটা প্রশ্ন। এখানে বলছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 এন্ড এক্স ওয়াই ইকুয়ালস টু 5। তার মানে এখানে দুটো ভেরিয়েবল দেওয়া আছে, দুটো ইকুয়েশন দেওয়া আছে। এরপর আমাদেরকে 2 ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, এখন খুব ভালো করে খেয়াল করো যে আমাদেরকে যেটার মান বের করতে বলছে, এটার দিয়ে আমরা এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোর সাথে আমরা কিভাবে সম্পর্কটা তৈরি করব, এটা হচ্ছে কি মেইন এই অঙ্কটা করার জন্য। তো সেটা কিভাবে তোমরা চিন্তা করবে, দেখো আমাদের এখানে আছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এখানে আছে এক্স প্লাস ওয়াই। তার মানে আমাদেরকে এই যে এক্স প্লাস ওয়াই যেটা আছে, এখান থেকে আমাদেরকে এমন একটা সূত্র মেক করতে হবে যেখানে আমাদেরকে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আমরা পাবো, এবং যেখানে অবশ্যই আরো কি থাকতে হবে? এক্স ওয়াই থাকতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এটা এই সূত্রটা যদি তোমাদেরকে লিখে দিই, যে এটা সবাই জানো তোমরা, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা ইকুয়ালস টু, আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা ঠিক একইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়ালস টু কত? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। এটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি, দেখো এটা দেখতে কেমন লাগবে। আমাদের যেহেতু এখানে 2 ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আছে, তো এটাকে আমরা অ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি যে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2xy। তো এটা কিভাবে লিখলাম, আমি জাস্ট এখানে যে এক্স ওয়াইটা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসছি। ঠিক আছে, তো এটা রিঅ্যারেঞ্জ করলে এটার সূত্রটা এরকমই দাঁড়ায়। এখন আমরা জাস্ট এখানে মানগুলো যদি পুট করে দিই, তাহলে আমরা এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানটা পাবো। তো মান আমাদের দেখো এখানে আমাদের যেভাবে মানটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, দেখো আমাদের এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই জিনিসটা আছে। আবার আমাদের দেওয়া আছে এক্স ওয়াই, দেখো আমাদের এখানে কিন্তু এক্স ওয়াইটা আছে। তাহলে আমরা এখানে খুব সহজে এক্স এবং ওয়াই এর মান, এক্স যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো বসিয়ে এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের যে মানটা বের করতে বলতো ওটা বের করতে পারি। তো এখানে দেখা আমরা যদি এক্স স্কয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত? 6। তার মানে 6 এর উপর আবার আছে স্কয়ার মাইনাস 2 ইনটু এক্স ওয়াই কত? 5। তাহলে এখানে দিব আমরা 5। 6 এর উপর স্কয়ার দিলে এটা হবে আসলে 36, এবং 2 ইনটু 2 মাল্টিপ্লিকেশন 5 এটা হবে আসলে 10। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে এখান থেকে পাবো আমরা 26। এটা হচ্ছে কিসের মান? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান। কিন্তু আমরা বের করবো আসলে এর আগে একটা 2 দিছে, তো 2টা এখানে কিভাবে আসে? 2টাতে এটা পুরোটার সাথে মাল্টিপ্লিকেশন অবস্থা আছে। তার মানে আমরা এই যে 26 এর সাথে আসলে 2টা মাল্টিপ্লিকেশন করলে আমাদের কি হয়ে যাবে? 2 ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা 26 এর সাথে যদি আমরা 2 মাল্টিপ্লিকেশন করি কত হবে দেখো তো? আমরা এটা জানি 52 হবে, রাইট? তাহলে এখানে আমাদের 52 আছে যে খতে, এটা হচ্ছে কি আমাদের এটা সঠিক উত্তর। ঠিক আছে, এখানে তিনে যে প্রবলেমটা দেওয়া আছে, বলছে কি চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে, বৃত্তে কি দেওয়া আছে? কোণ এ সি বি, এ সি বি, এ অ্যাঙ্গেলটা দেওয়া আছে। অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে দেখো, এ অ্যাঙ্গেলটা দেওয়া আছে আসলে 70 মাইনাস 2x হোল স্কয়ার। তার মানে দেখো এখানে একটা আবার ভেরিয়েবল দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওরা ফিক্স কোনো অ্যাঙ্গেলের মান দেয় না। আচ্ছা হোয়াট এভার। এরপর আবার আমাদেরকে আরেকটা অ্যাঙ্গেল দিছে, যে অ্যাঙ্গেল এ ডিবি, এ ডিবি এটার ভ্যালু দিছে। ঠিক আছে, এ ডিবি ইকুয়ালস টু এত হলে আমাদেরকে অ্যাঙ্গেল এসিবি বের করতে বলছে। তো কোন এসিবি যে আমরা এখানে বের করব, কোন এসিবি বের করার জন্য দেখো এখানে কোন এসিবির ভ্যালুটা দেওয়া আছে। জাস্ট আমাদেরকে এখানে এক্স এর ভ্যালুটা আসলে এখানে মূলত আমরা বের করব। ঠিক আছে, তো এক্স এর ভ্যালুটা বের করার জন্য আমরা কি করতে পারি দেখো, এখানে একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ। তো এই দুইটা সমীকরণকে আমরা কিভাবে ব্যালেন্স করব? এটাকে ব্যালেন্স করার জন্য দেখো আমরা এখানে একটা
বৃত্তের যে প্রপার্টিজ বা বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যটা আমরা এখানে প্রয়োগ করব। সেটা কি দেখো, এটা যদি বৃত্তের এবি বৃত্তের একটা চাপ হয়, ওই চাপের উপর কিন্তু আমাদের অ্যাঙ্গেল এ সি বি এবং অ্যাঙ্গেল এ সি এ ডি সি এই দুইটা কিন্তু একটা চাপের উপর। তো আমরা জানি বৃত্তের নির্দিষ্ট কোণ একটা চাপের উপর আমরা যতগুলা পরিদিষ্ট কোণ অঙ্কন করি না কেন প্রত্যেকটা কোণের মান সমান। দ্যাট মিনস আমাদের এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল কি হবে, সমান হবে। তাহলে এটা আর এটা কি হবে, সমান হবে। তাহলে সমান যদি হয় এখান থেকে আমরা খুব সহজে এক্স এর মানটা বের করে ফেলতে পারি। দেখো আমি লিখে দিচ্ছি সেটা। আমরা এদিকে আমাদের এটার ভ্যালু দিছে কি 70 মাইনাস 2x, ঠিক আছে। আর এখানে আবার এটার ভ্যালু দিছে কত, দেখো এখানে দেওয়া আছে 3x প্লাস 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যেহেতু এই কোণ আর এই কোণ দুইটা সমান, তাই আমরা এটা সমান সমান এটা অবশ্যই লিখতে পারি, ঠিক আছে। তো এটাকে সিম্পলি আমরা যদি এটা সমাধান করি তাহলে আমরা এক্স এর মানটা এখানে পাবো। তো আমরা কি করবো, এক্স টাকে যদি এই পাশে নিয়ে আসি, এটা এক্স টাকে এই পাশে না, এটাকে আর ওইটাকে দুইটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের 5x। এটা 5x, তাহলে 20 টা এবার চলে আসলে এটা হবে 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার 70 থেকে যদি আমরা 20 মাইনাস করি তাহলে আমাদের এখানে এক্স এর মান কত আসবে, 70 থেকে 20 মাইনাস করলে এখানে আসবে আমাদের 50, তাই তো। এটা মাইনাস, আচ্ছা হোয়াট, তাহলে আমরা সুতরাং x ইকুয়াল টু আমরা কি বলতে পারি, x ইকুয়াল টু আমাদের হবে, যেহেতু এখানে 5 আছে, 50 কে আমরা যদি 5 দ্বারা ডিভাইড করি তাহলে এটা মান হয়ে যাবে কত, 10, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে x এর ভ্যালুটা পাইছি সেটা 10। তো এখন আমরা যদি x এর ভ্যালু এখানে বসাই দিই তাহলে আমাদের যে SCB বের করতে বলছে এটা আমরা এখানে বের করে ফেলতে পারবো। তো আমরা x এর ভ্যালু পাইছি কত, এখানে আছে 70 আর এখানে x এর ভ্যালু পাইছি আমরা 2 সাথে মাল্টিপ্লিকেশন x, আর x এর ভ্যালু হচ্ছে কত, 10, ঠিক আছে। তো এটাকে আমরা ডিগ্রি দিব, তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, 70 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 10, এটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে 70 থেকে যদি 20 মাইনাস ডিগ্রি মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে কত, আমাদের 50 ডিগ্রি। এন্ড দ্যাটস দ্য আনসার ফর দ্য কোশ্চেন দিস ওয়ান। ওকে, SCB ইকুয়ালস টু দ্য অ্যাঙ্গেল SCB উইল বি 50 ডিগ্রি। দেখো এখন SCB কোথায় আছে আমাদের, এখানে এই যে ঘতে আছে না, ঘতে এখানে আমাদের SCB আছে, যেটা হচ্ছে কি এটার আমাদের সঠিক উত্তর। এখানে চারে যেটা বলা হয়েছে কি, বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে সি বিন্দুতে স্পর্শ করে এবং সি বিন্দুতে সিপি স্পর্শক। এখানে এই ইনফরমেশনটা দিয়ে আমাদের এখানে কিছু মাল্টিপল কোশ্চেন দেওয়া আছে। তো এখানে মাল্টিপল কোশ্চেন গুলো আমরা এক এক করে চেক করব। তার আগে আমরা দেখবো এখানে যে কথা বলতে ওই কথা অনুযায়ী আমি যদি এখানে বিস্তারিত ভাবে যদি তোমরা এটা বুঝতে চাও, আমি এখানে একটা ফিগার রেখে তোমাদের জন্য রাখছি। ওই ফিগারের সাথে আমি আগে ইনফরমেশন গুলো অ্যাডজাস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে বলছে কি বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আচ্ছা তাহলে এখানে আমি ধরলাম এটা হচ্ছে কি বি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তার মানে এটা হচ্ছে কি এ বৃত্তের কেন্দ্র হচ্ছে বি, বা এটা এ বৃত্তের হচ্ছে বি। এরপর বলছে কি এক কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে, তার মানে আরো একটা বৃত্তের কথা বলছে, ধরলাম এটা হচ্ছে এক কেন্দ্র বিশিষ্ট আরেকটা বৃত্ত, ঠিক আছে। বৃত্তকে সি বিন্দুতে স্পর্শ করে। তো সি বিন্দুতে যেহেতু ওরা দুজনকে এক জায়গায় স্পর্শ করছে, ধরলাম আমরা এটা হচ্ছে কি ওই বিন্দু যেখানে সি বিন্দুতে একজন একটা বৃত্ত আরেকটা বৃত্তকে কি করছে, স্পর্শ করছে। ওকে, ভালো কথা। তারপর হচ্ছে কি এবং সি বিন্দুতে সিপি স্পর্শক, তাহলে সি বিন্দু এটাতে সিপি স্পর্শক, এই যে এটা হচ্ছে কি আমাদের স্পর্শক, ঠিক আছে, পি। তাহলে সিপিটা হচ্ছে স্পর্শক। তাহলে মোটামুটি এখানে যে ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশনের ফিগারটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা। ফিগারটা আমরা এই জন্য আঁকলাম যেন আমাদের এখানে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো চেক করা আমাদের জন্য সহজ হয়, ঠিক আছে। এখন বলছে কি এ বি সি একই সরলরেখায় অবস্থিত। দেখো তো এ, আবার এখানে বি, আবার সি, যেটা আছে পুরোটাকে একটা সরলরেখার মধ্যে আছে না। তার মানে আমাদের এখানে এক নাম্বার যে অপশনটা দেওয়া আছে এটা সঠিক। দুই নাম্বারে বলছে কি সিপি লম্ব বিসি। দেখো সিপি, এই যে সিপি লম্ব বিসি, হ্যাঁ সিপি বিসি এর উপর লম্ব, এটাও সঠিক কথা। সিপি এখানে কি বিসি এর উপর লম্ব, ঠিক আছে। কারণ স্পর্শক, আমরা যে ত্রিভুজের উপর যে স্পর্শকে অঙ্কন করি না কেন, স্পর্শক সবসময় আমাদের ব্যাসার্ধের সাথে কি থাকে, কি অবস্থা থাকে, লম্ব থাকে, লম্ব অবস্থা থাকে। তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা কি সমান, এটা হচ্ছে কি প্রপার্টিজ অফ সার্কেল, ঠিক আছে। তার মানে আমাদের দুই নাম্বার অপশনটাও সঠিক। তিন নাম্বার অপশনে যেটা বলছে দেখো, তিন নাম্বার অপশন এখানে এবি ইকুয়ালস টু বলছে, তার মানে আমরা ধরলাম এবি এটা পুরোটা, ঠিক আছে। এটা পুরোটা ওরা বলতেছে কি এসি, এসি কোথায়, এতটুক, মাইনাস বিসি, বিসি এতটুক। তাহলে এবি পুরোটা কি কখনো এসি এবং বিসি এর মাইনাস হওয়া পসিবল, পসিবল না। তোমরা এখানে ফিগার দেখলে বুঝতে পারছো যে এবি হচ্ছে এটা পুরোটা, আর এখানে এবি এটা যদি পুরোটা হয় তাহলে এটা পুরোটা থেকে আবার যদি ওরা বলছে কি এসি মাইনাস করবো আবার বিসি মাইনাস করবো, তো এসি আর বিসি মাইনাস করলে তো এটা আসলে জিরো হয়ে যাচ্ছে, এখানে তো কোনো মানই থাকতেছে না, তাই না। অ্যাকর্ডিং টু দিস ফিগার, তার মানে এখানে যে অপশনটা দেওয়া আছে দিস অপশন ইজ ইনকারেক্ট। তাহলে আমরা বলতে পারি যে কি এখানে আমাদের 3 নম্বর অপশনটা যেগুলো আছে ওগুলো বাদ, এটা বাদ, এটা বাদ, ঠিক আছে। এরপরে নিচে যেটা আছে ওইটা তো 3 নম্বর অপশন আছে, তার মানে এটাও বাদ যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে 1 2, যেটা এখানে কতে আছে। এখানে আমি তোমাদেরকে একটা বাড়তি ইনফরমেশন দিয়ে রাখি, আমরা এটা কিন্তু বহি স্পর্শকের
চিন্তা করছি। যেহেতু এখানে ফিগারে আমাদের অন্তঃস্পর্শক কিনা বহিঃস্পর্শক কিনা এই টাইপের কোনো কথাই বলা নেই, ঠিক আছে? তো এরকম যদি কোনো কথা বলা না থাকলে অবশ্যই আমরা এটা বহিঃস্পর্শক নিয়ে হিসাব করব। আর যদি ব্যাপারটা তোমরা যদি অন্তঃস্পর্শক নিয়ে চিন্তা করো তখন এখানে হিসাবটা ব্যতিক্রম হতে পারে, ঠিক আছে? অন্তঃস্পর্শক হলে তাহলে আসলে ফিগারটা হবে এরকম। এভাবে করে আমরা এখানে 3 নম্বর অপশনটা অন্তঃস্পর্শক করলে কি হয় তোমরা এই ফিগারটা অ্যানালাইজ করলে এটা বুঝতে পারবে। এখানে পাশে বলছে কিছু ইনফরমেশন দেওয়া আছে, বলছে কি এক ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত, তার মানে এটা অনুপাত থেকে আসছে যে একটা অনুপাত দেওয়া আছে। প্রথম অনুপাতটা হচ্ছে কি তার আয় অনুপাত জিনিসটা যেভাবে কাজ করে, আর ব্যয় হচ্ছে কি আমাদের দ্বিতীয় অনুপাত, অর্থাৎ আয় যদি সে 60 টাকা করে তাহলে সে ব্যয় করে 5 টাকা, এটাই মিন করতেছে, ঠিক আছে? এবার বলছে কি এবং ব্যয়ের 25% শিক্ষা সংক্রান্ত ব্যয়, ঠিক আছে? ব্যয়ের মধ্যে 25%, ঠিক আছে? আয় হচ্ছে ও আয় করে 60 টাকা আর খরচ করে 5 টাকা, ওই 5 টাকা খরচের মধ্যে শিক্ষার ক্ষেত্রে ব্যয় করে কত পার্সেন্ট? 25%, ঠিক আছে? এখন আমাদেরকে প্রশ্ন বলছে ওই ব্যক্তির সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ। দেখো এখানে একটা কথার মধ্যে কিন্তু অনেকগুলো কথা বলে ফেলছে কি, এখানে প্রথম হচ্ছে কি সঞ্চয়, আবার এটা সঞ্চয় আয়ের শতকরা, ঠিক আছে? আবার এটাকে পার্সেন্টেজে আমাদেরকে দেখাইতে বলছে। আচ্ছা ভালো কথা। তো এখন আমরা এটা কিভাবে করতে পারি, যদি একটা খুবই শর্টকাট যদি তোমরা করতে চাও যে এখানে সঞ্চয় জিনিসটা আমরা কিভাবে বাইর করবো, দেখো আমরা যেটা করবো এখানে ও যেহেতু 60 টাকা ইনকাম করে আর 5 টাকা খরচ করে ফেলে, তার মানে ও সেভ কতটুকু করে, দেখো 5 টাকা ইনকাম করতেছে, 60 টাকা ইনকাম করতেছে, 5 টাকা খরচ করে ফেলতেছে, তার মানে তার সেভ হচ্ছে বা সঞ্চয় হচ্ছে কত? 2 টাকা, ঠিক আছে? তাহলে তার সঞ্চয় হচ্ছে এখানে 2 টাকা। এখন সঞ্চয় যদি 2 টাকা হয় সেটা কতর মধ্যে হচ্ছে সঞ্চয়টা বলো তো? সঞ্চয়টা তার 60 টাকা আয়ের থেকে হচ্ছে 60 টাকা, ঠিক আছে? তো আমরা ওকে নিয়মও চাইলে এটা করতে পারবো, আমি এখানে আগে সংক্ষেপে জিনিসটা দেখা দিচ্ছি। তাহলে আমরা উপরে লিখবো 2 আর নিচে লিখবো আমরা কত? নিচে লিখবো অবশ্যই মোট যেটা আছে সেটা, আর যেহেতু পার্সেন্টেজ বা 100-র মধ্যে দেখাইতে বলছে তাহলে আমরা এখানে 100-র সাথে পার্সেন্ট দিব, অর্থাৎ 100%, ঠিক আছে? তো এইটা হিসাব করলে আমাদের এইটা আসবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 28.57%, ঠিক আছে? তার মানে এখানে আমাদের কতে যে অপশনটা দেওয়া আছে এটা সঠিক। এখন তোমরা যদি অৌকিক নিয়মে করতে চাও, যে আমরা একটু আরো বিস্তারিত অৌকিক নিয়মে জিনিসটা বুঝতে চাই, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের কি বের করতে বলছে, আমরা অৌকিক নিয়ম কিভাবে করি, যে আমরা দেখি আমাদেরকে কি বের করতে বলছে। আমাদেরকে বের করতে বলছে সঞ্চয়, ঠিক আছে? আয়ের শতকরা কত অংশ, তাইলে আমরা কি করব, সঞ্চয়টাকে আমরা সবসময় পর রাখবো না, যেটা বের করতে বলে সেটাকে আমরা সবসময় পর রাখি, সঞ্চয়, ঠিক আছে? তাহলে সঞ্চয়টাকে আমরা পরে রাখলাম। এখন সঞ্চয়টা কি কোত্থেকে বের করব? সঞ্চয়টা অবশ্যই আয় থেকে বের করব, ঠিক আছে? আয় কত? 60 টাকা, তার মানে আয়টা আমরা আগে রাখবো। আমি আবার বলতেছি, সঞ্চয় যেটা বের করতে বলবো আমরা এটা অৌখিক নিয়ম অনুযায়ী সেটা পরে রাখবো, আর যেখান থেকে বের করব সেটা আমরা আগে লিখবো, ঠিক আছে? তাহলে আয় কত? আয় যদি ও 60 টাকা হয় তাহলে ও সঞ্চয় করে কয় টাকা? এই যে 2 টাকা, ঠিক আছে? যেহেতু 5 টাকা সে খরচ করে ফেলে। এরপর যদি আয় যদি 1 টাকা হয় কত হবে? আয় যদি 1 টাকা হয় অবশ্যই আরো কম হবে, তাহলে ভাগ, এখানে আমরা চোখ বন্ধ করে 2টা লিখবো আর নিচে লিখবো 7। এরপর আয় যদি 100 টাকা হয় তাহলে কত? তো আয় যদি 100 টাকা হলে তাহলে কত, দেখো উপরে 2, 100 হলে যদি বেশি হবে এটার সাথে 2 এর সাথে 100 মাল্টিপ্লিকেশন হবে আর নিচে 7। তাহলে দেখো এটা আর এটা দেখতে একই জিনিস না, দেখো হুবহু একই জিনিস। তো এখানে যেহেতু 100 কথাটা বলা আছে আর এখানে পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, তখন আমরা এটাকে যদি হিসাব করি 28.57 এটাই পাবো, ঠিক আছে? তাহলে অৌকিক নিয়মে আমি তোমাদেরকে বোঝার জন্য, বোঝার সুবিধার্থে এটা অৌকিক নিয়মে আমি তোমাদেরকে করে দিলাম, আর সংক্ষেপে চাইলে তোমরা এখানে এভাবে করতে পারতে। এখন তোমাদেরকে যদি এই প্রশ্নটা আরো অন্যভাবে করে তখন সেম আনসার আসবে। যদি বলা হয় যে কি তার ব্যয়ের অনুপাত কত, তখন এখানে উপরে আসে কি বসবে? ব্যয়টা বসবে, সিম্পল। বুঝতে পারছি আমি কথা? অর্থাৎ যেটা বের করতে বলবে সেটা উপরে বসবে আর মোট জিনিসটা নিচে বসবে। দিস ইজ দ্য সিস্টেম ফর ফাইন্ডিং দ্য ভ্যালু অফ এনি রেশিওস এন্ড দ্য অ্যামাউন্ট অফ দিস থিংস। তো এখানে 5-এর এবং 6-এর একই ইনফরমেশন দিয়ে এখানে 6 আরেকটা প্রশ্ন করছে যে কি ওই ব্যক্তির আয় এত টাকা হলে শিক্ষা ব্যয় কত। তো এখানে দেখো ওর টোটাল আয়টা এখানে বলে দিছে, ঠিক আছে? এবার আমাদেরকে প্রশ্ন করছে ব্যয় বাইর করতে। তো ব্যয় বাইর করার জন্য এখানে এই যে ইনফরমেশন যেটা দেওয়া আছে, যে অনুপাত, সেই অনুপাতে বলছে কি 60 টাকা যদি সে সঞ্চয় করে আয় করে তাহলে সে 5 টাকা কি করে? ব্যয় করে। ওই ব্যয়ের মধ্যে শিক্ষা ব্যয়টাও আছে, তার মানে আমাকে এখানে দেখতে হবে সে আসলে ব্যয় কত কত টাকা করে। যদি ইনকাম এত টাকা হয় তাহলে সে কত টাকা ব্যয় করে এটা আমরা বের করব। তো যেটা বলছিলাম যে কি আমরা ব্যয় বের করি বা সঞ্চয় বের করি, যেটাই বের করি না কেন ওটার অনুপাত এখানে উপরে থাকবে, আর যে এখানে টোটাল যে জিনিসটা আছে ওই জিনিসটা কোথায় থাকবে? ওই জিনিসটা আমাদের এখানে নিচে থাকবে, ঠিক আছে? মানে টোটাল বলতে এই যে এখানে অনুপাত থেকে, তার মানে এটা হবে 7। এরপর মোট টাকা কত? মোট টাকা এটার সাথে যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিব সেটা তো কত? 49,000। এবার এটা দেওয়া আছে, ঠিক আছে? আমি আবার বলতেছি অনুপাতটা লেখার নিয়ম কি, এখানে আমরা যেটা বের করতে বলছে ওই অনুপাতটা উপরে লিখবো, আর যেখান থেকে বের করবো ওই অনুপাতটা নিচে লিখবো। এরপর আমরা এটার সাথে মাল্টিপ্লিকেশন করবো। আমাদের এখানে মোট যে জিনিসটা দেওয়া আছে, মোট টাকা হতে পারে অথবা মোট অন্য কোনো মার্কস হতে পারে বা অন্য কোনো ইনফরমেশন এখানে থাকতে পারে।
ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে হিসাব করি, আমরা এখান থেকে কত পাবো? আমরা এখান থেকে শিক্ষা ব্যয় হিসেবে পাবো আসলে, সরি, মোট ব্যয় হিসেবে পাবো আমরা এখানে ওয়ান, এটা হবে আসলে ক্যালকুলেটর দিয়ে যদি আমি একটু করি তাহলে এটা পাবো আমরা আসলে আহ, আমাদের আছে কত, 5 মাল্টিপ্লিকেশন 49300, এরপর আমরা এটার সাথে এটাকে ডিভাইড করবো 7 দিয়ে, তাই তো? তাহলে আমরা এখান থেকে পাবো 35300, ঠিক আছে। 3 5 3 শূন্য, ওকে ফাইন। এটা কি, এটা আসলে কি, এটা হচ্ছে কি আসলে এই যে ব্যয় যেটা করে এটা। এখন এই ব্যয় থেকে সে মোট ব্যয় আর কি যেটা আছে, হ্যাঁ মোট ব্যয় হচ্ছে কি এত। তো এখন এই ব্যয় থেকে আমাদেরকে বের করতেছে, বলছে কি ব্যয়ের এত পার্সেন্ট শিক্ষা চক্রান্ত, ঠিক আছে। তাহলে 25%, অর্থাৎ এখান থেকে 25% শিক্ষায় ব্যয় করে। তো এটা তো খুবই সহজ যে আমরা এখন শিক্ষায় ব্যয়টা কিভাবে বের করবো, যেহেতু মোট ব্যয় করে এটা, তো এটার সাথে আমরা কি করবো, 25%টা মাল্টিপ্লিকেশন করে দিব। সেটা তোমরা ক্যালকুলেটর দিয়ে এভাবে ডাইরেক্ট করে ফেলতে পারো। দেখো এটা বসিয়ে যেহেতু 25%, এখানে এটাকে আমরা 0.25 লিখতে পারি, ঠিক আছে। 25 0.25 কেমন, কারণ আমরা জানি পার্সেন্টেজ উঠাই দিলে নিচে 100 বসবে আর 25 টু উপরে বসবে। তো এটাকে আমরা হিসাব করলে এখানে 0.25 হবে, রাইট। তো এটা আমি তারপর এখানে দেখাই দিচ্ছি, কিন্তু আমরা এখানে সহজে এটা এভাবে বসিয়ে ক্যালকুলেটর দিয়ে হিসাবটা করতে পারি। তো এই হিসাবটা করলে আমরা এখান থেকে কত পাবো, দেখো আমাদের আছে কত, 0.25। এটা করলে আমরা পাবো 8750। এই যে এখানে দেওয়া আছে 8750, এটা হচ্ছে কি আমাদের এখানে এটার সঠিক উত্তর। এখন এখানে সাথে যেটা বলা হচ্ছে কি, ট্রায়াঙ্গেল এ বি সি এ, অ্যাঙ্গেল এ অনুপাত বি অনুপাত সি, এটা তিনটে অনুপাত দেওয়া আছে 3:3:4। তার মানে অ্যাঙ্গেল বি যা অ্যাঙ্গেল এ ও তা, ঠিক আছে, যেহেতু এটা দুটো অনুপাত সেম, আর সিটা হচ্ছে কি একের অনুপাত বেশি 4, তার মানে এটা বড়। তো এখন এখানে আমাদেরকে কতগুলো অপশন দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে কি ত্রিভুজটির অভ্যন্তরে আছে কিনা, ত্রিভুজটি বহির্ভাগে, ত্রিভুজটির বৃহত্তম বাহুতে, বা ত্রিভুজটির ভূমিতে, এই টাইপের কিছু অপশন দেওয়া আছে। তো এই অপশন গুলো আমরা চেক করার জন্য আমাদেরকে এখানে মূলত যেটা করতে হবে যে কি, এখানে অনুপাত থেকে আমরা এখানে টোটাল যেই অ্যাঙ্গেল গুলো আছে, ওই অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেলের আমরা আলাদা আলাদা করে মানগুলো দেখবো, যাতে করে দেখবো যে এখানে এক অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল এবং সি অ্যাঙ্গেলের আসলে অ্যাকচুয়াল মানটা কত। তো সেটা বের করার জন্য আমরা জানি যে একটা ত্রিভুজের মোট যে তিনটা কোণ আছে, তিনটা কোণের সমষ্টি বা যোগফল হচ্ছে কত, 180 ডিগ্রি, ঠিক আছে। তো তিনটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই যে অ্যাঙ্গেল এটা যদি আমরা হিসাব করতে পারি, দেখো আমরা অনুপাত থেকে কত সহজ জিনিসটা বাইর করতে পারি। তো আমরা যেটা করব, আমরা উপরে দিব অ্যাঙ্গেল এর যে অনুপাতটা, সেটা কত, 3। আর নিচে দিব মোট অনুপাতের যোগফল, অর্থাৎ এখানে 3+3 6, 6 সাথে 2 4 যোগ করলে এটা হবে 10, ঠিক আছে। এটা হচ্ছে কি মোট অনুপাত। আর এখানে এর সাথে মাল্টিপ্লিকেশন করব আমাদের টোটাল অ্যাঙ্গেল, মানে মোট অ্যাঙ্গেল বা মোট জিনিসটা, সেটা হচ্ছে কত, 180 ডিগ্রি, ঠিক আছে। তো এইটা হিসাব করলে আমরা এখান থেকে কত পাবো, দেখো এখান থেকে আমরা পাবো 54, ঠিক আছে, 54 ডিগ্রি। এটা হচ্ছে অ্যাঙ্গেলে যা, যেহেতু অনুপাতে সিও 3, বিও অনুপাত 3, তাহলে অ্যাঙ্গেল বিও কত হবে, অ্যাঙ্গেল বিও কিন্তু 52 হবে, 54 হবে, ঠিক আছে। এখন আমরা সিটা দেখবো। তো সিটা আমরা ঠিক একইভাবে এর মতন করে বের করে ফেলতে পারি, যে আমরা উপরে দিব সির অনুপাত কত 4, মোট অনুপাত কত 10, আর এটার সাথে আমরা মোট অ্যাঙ্গেলটা গুণ করব। তাহলে এটা করলে আমরা এখান থেকে পাবো কত, এখান থেকে আমরা পাবো 72 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল এ পাইছি এবং বি পাইছি 54, আর সি পাইছি অ্যাঙ্গেল 72। এখানে তিনটা অ্যাঙ্গেল কিন্তু সূক্ষ্মকোণ, এখানে স্থূলকোণী কোণ ত্রিভুজ বা সমকোণী কোণ ত্রিভুজ আমরা এখানে এই অ্যাঙ্গেল থেকে পাচ্ছি না। তার মানে অ্যাঙ্গেল বের করার পর আমরা একটু নিশ্চিত যে কি এখানে ত্রিভুজটা হবে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন দেখো আমি তোমাদেরকে কিছু বাড়তি ইনফরমেশন দিয়ে রাখি, যেন এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পারো। তো ইনফরমেশন গুলো হচ্ছে কি, দেখো যখন সমকোণী ত্রিভুজ হয়, তখন এই ত্রিভুজের পরিকেন্দ্র সবসময় অতিভুজে ঠিক মধ্যবিন্দুতে হবে, অর্থাৎ মিড পয়েন্টে আমাদের অতিভুজের মিড পয়েন্টের মধ্যে সমকোণী পরিকেন্দ্র হবে, ঠিক আছে। এরপর যদি তোমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, তখন পরিকেন্দ্র হবে ত্রিভুজের ভেতরে, ঠিক আছে। এরপর যদি স্থূলকোণী ত্রিভুজ হয়, তাহলে পরিকেন্দ্র হবে ত্রিভুজের বাইরে অবস্থানে। এখন তাহলে এই তিনটি ইনফরমেশন থেকে আমরা এখানে এই সিদ্ধান্ত আসতে পারি যে কি আমাদের এখানে যেহেতু এখানে তিনটা কোণই আমাদের সূক্ষ্মকোণ, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটি আহ, অভ্যন্তরে বা ভিতরে অবস্থিত, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের তিনটা কোণই সূক্ষ্মকোণ, তাইলে আমরা সূক্ষ্মকোণের জ্ঞান অনুযায়ী ত্রিভুজটি কি হচ্ছে, ত্রিভুজটি আসলে
অভ্যন্তরে বা ভিতরে অবস্থিত। এখানে আমাদের এই কথাটা আছে, কথা দেখো, ত্রিভুজের অভ্যন্তরে এখানে কতে আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের এটার সঠিক উত্তর। তো দেখে এখানে ৮ নম্বরে যেটা বলছে কি একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা ১২ একক হলে এর ক্ষেত্রফল কত? খুবই সহজ একটা প্রশ্ন, এটা তোমরা ১০ সেকেন্ডে করে ফেলতে পারবে। তাও বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করে এটা বলছি। দেখো মনে করো এটা হচ্ছে কি বর্গক্ষেত্র, ঠিক আছে? তো আমরা কি জানি? আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান, ঠিক আছে? আর পরিসীমা যেটা কি সেটা হচ্ছে কি এখানে সবগুলো বাহুর যোগফল। তার মানে এখানে আমি যদি একটা বাহু যদি এ ধরি তাহলে প্রত্যেকটা বাহু এ হবে, রাইট? তাহলে পরিসীমা হবে কি 4a, না? আমরা এটা সবাই জানি যে পরিসীমা 4a। তার মানে এখানে 4a সমান সমান কত দেওয়া আছে বলতো? 12, ঠিক আছে? তাহলে এ কত? এ হচ্ছে কি আমাদের এখানে 3 হবে, তাই না? ভাগফল 3 হবে। তো এ যদি 3 হয় তা আমরা আমরা জানি কি বর্গক্ষেত্রে যেহেতু তিনটা বাহুই সমান তখন আমরা দুইটা বাহুকে গুণ করলে এটা কি পাই? ক্ষেত্রফল পাই। তাহলে এর সাথে এ গুণ করলে এখানে কত হয়ে যাবে? 3 মাল্টিপ্লিকেশন 3 ইকুয়ালস টু কত? 9, ঠিক আছে? তার মানে যে এই আমরা যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র ওই সূত্রটা ব্যবহার করে আমরা এটার মান বের করতে পারি, যেটা হবে কত? 9 বর্গ একক। এই যেখানে কত অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে কি এটার সঠিক উত্তর। দেখো এখানে ৯ নম্বরে এখন যেটা দেওয়া আছে বলা হচ্ছে কি একটি ত্রিভুজের দুই বাহু 4 সেন্টিমিটার আর একটা হচ্ছে কি 5 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফলটা আমরা এখন বের করে দেখব। তো আমরা এটার জন্য একটা ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণের মান যখন দেওয়া থাকে তখন আমরা ক্ষেত্রফল বের করার জন্য যে সূত্রটা প্রয়োগ করি সেটা আমি আগে তোমাদেরকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে কি 1/2 এ বি সাইন থিটা, ঠিক আছে? তো এখন জাস্ট আমরা মানগুলো পুট করব। যে এখানে এর মান কত? এর মান হচ্ছে কি 4 আর বি এর মান হবে 5। এরপর sin থিটা মানে হচ্ছে কত? sin থিটার মান হচ্ছে এখানে দেখো 45 ডিগ্রি দিছে, রাইট? তাহলে sin 45 ডিগ্রি বসবে। তো এটাকে যদি আমরা হিসাব করে দেখো আমরা এটা কিভাবে লিখতে পারি? এটাকে ডিভাইড করলে এখানে আসবে 2, 2 এর সাথে 5 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে 10। আর sin 45 ডিগ্রি মান আমরা জানি এটা হচ্ছে কিন্তু 1/√2, ঠিক আছে? sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তো এখন আমাদের মোটামুটি আনসারটা আসতেছে কত? উপরে 10 নিচে হচ্ছে কত আমাদের √2। কিন্তু আমাদের এখানে অপশনে ওই টাইপের কোনো মান দেওয়া নেই। তো এই জন্য আমরা এখানে এটাকে আরেকটু কাজ করে এই মানটা আমরা বের করব, আর একটু সিম্পলিফাই করতে পারি। সেটা কিভাবে দেখো? আমরা এখানে উপরেও আমরা √2 আনতে পারি আর নিচে আমরা √2 এভাবে লিখতে পারি, রাইট? এটা এডিশনাল আমরা বাড়তি লিখছি, ঠিক আছে? আমরা এটাকে ডিভাইড করলে আবার 1 এ চলে আসবে। আর নিচে এখানে তাহলে কি আছে? এখানে √2 এটা আছে, এটা বসাইছি আর এখানে উপরে আছে আর কত? 10, ঠিক আছে? এটা কেন করছি কিছুক্ষণ পর দেখতে পারবা তোমরা। তারপর আমরা এটা কিভাবে লিখতে পারি? √2 মাল্টিপ্লিকেশন √2 এটা হয়ে যাবে আসলে 2, রাইট? আর উপর হচ্ছে কত? 10 √2। এখন এই 2 দিয়ে যদি আমরা 10 কে ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে আসলে 5 আর এখানে আছে √2, তার মানে এটা হচ্ছে কি 5√2, ঠিক আছে? তাহলে এই দেখো এটার আমাদের যে ক্ষেত্রফলটা বের করতে বলছে এখানে 5√2 দেখো এখানে ক্ষতে দেওয়া আছে, ঠিক আছে? এরপর এখানে টেনে বলা হচ্ছে কি চিত্রে একটি ব্যান চিত্র দেখানো আছে। এখানে একটা যে এরকম একটা ব্যান চিত্র দেওয়া আছে, এই ব্যান চিত্র দিয়ে এখানে কতগুলো মাল্টিপল অপশন দেওয়া আছে, যেখানে বলছে কি ১ নম্বর অপশনে ঘাড় অংশটি বি মাইনাস এ। তো এটা যদি আমাদের বি হয়, এটা যদি আমাদের এ পুরোটা যদি এ হয়, তাহলে এই যে ঘাড় অংশ কোনটা? এই অংশটা, ঠিক আছে? এই অংশটাকে আসলে বি মাইনাস এ কিনা? এটা বি মাইনাস, এটা বি মাইনাস এ কিনা আমরা দেখবো। দেখো তো বি হচ্ছে কোনটা? বি হচ্ছে কি এইটা পুরোটা, এইটা পুরোটা থেকে এ হচ্ছে কোনটা? এইটা পুরোটা। এইটা পুরোটা যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে এই অংশটা আসলে কি যাচ্ছে? বি এর এই অংশটা বাদ যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? বি এর এই অংশটা বাদ দিলে তো আমরা কোনটা পাচ্ছি? এটা পাচ্ছি না, যে ঘাড় অংশটা পাচ্ছি না। তার মানে আমাদের এখানে যেটা বলছে কি ঘাড় অংশ বি মাইনাস এ, এখানে ১ নম্বর অপশনটা সঠিক। ২ নম্বর অপশনে বলা হচ্ছে কি এ ইকুয়ালস টু, এ হচ্ছে এটা, যে এ ইকুয়ালস টু এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এরকম একটা সম্পর্ক দেওয়া আছে। এই সম্পর্কটা যদি তোমরা ফিগারের সাথে মিলাতে চাও, দেখো এখানে এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি, এ হচ্ছে কি এটা পুরোটা, মাইনাস বি মানে কোনটা? মাইনাস বি মানে এই যে এটা পুরোটা। তাহলে এ মাইনাস বি যদি আমরা করি, এ থেকে যদি আমরা বিটা বাদ দিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি আসলে কোন জিনিসটা বাদ যাবে জানো? এ থেকে যদি আমরা বিটা বাদ দিয়ে দিই এর এই জিনিসটা বাদ যাবে, ঠিক আছে? আবার এখানে ইউনিয়ন দিয়ে বলতেছে যে কি, ইউনিয়ন মানে কি এটা সংযোগ করতেছে, যে এখানে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে কি? দেখো এ হচ্ছে এটা পুরাটা আর ইন্টারসেকশন বি মানে হচ্ছে কি বি হচ্ছে কি এটা পুরাটা। তাহলে এ ইন্টারসেকশন বি যেটা বলতেছে সেটা বলতেছে কি এখানে এই অংশটাকে মিন করতেছে, ঠিক আছে? এই অংশটা আমাদেরকে কি করতেছে বলতেছে, প্রথমে আমাদেরকে বলতেছে এই অংশটা এটা পুরোটা থেকে এই অংশটা বাদ দিয়ে দিছে। আর দ্বিতীয় যেটা বলতেছে সেটা বলতেছে কি আবার এই অংশটা, শুধু এই অংশটা আমাদেরকে আবার নিতে বলতেছে। তাহলে প্রথম অংশে আমরা এটা নিয়ে ফেলছি, দ্বিতীয় অংশে আবার আবার এদেরকে বাতি করে এটাও নিতে বলতেছে। তার মানে এটা পুরোটাই তো আমরা পাচ্ছি, তাই না? এ, তার মানে এখানে এ ২ নম্বরে যেটা বলা হয়েছে এই অংশটাও সঠিক। ৩ নম্বরে বলছে কি এ এর পূরক সেট বি। তোমরা ফিগারের দিকে যদি তাকাও, কমপ্লিমেন্ট এম এ কমপ্লিমেন্ট বলছে, এখানে কমপ্লিমেন্ট বা পূরক সেট এই কথা এখানে একটা চিহ্ন দেওয়া আছে। তো এ কমপ্লিমেন্ট বি যে রিলেশন, এ কমপ্লিমেন্ট বি হওয়ার যে সম্পর্ক, এখানে এই সম্পর্কটা এখানে নাই, ঠিক আছে? ফিগার থেকে আমরা এটা খুব সহজে বুঝতে পারি। তার মানে এখানে ৩ নম্বরে যে অপশনটা দেওয়া আছে এই অপশনটা আসলে সঠিক নয়। তাহলে এখানে ৩ নম্বর অপশনটা বাদ দিয়ে আমরা এখানে যে অপশনগুলো আছে এটা হবে কি আমাদের সঠিক। তার মানে এখানে কতে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি আমাদের এখানে এটার সঠিক উত্তর।
এরপর 11তে বলা হচ্ছে কি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 একক হলে ক্ষেত্রফল কত। খুবই সহজ একটা প্রশ্ন। দেখো একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান, তাই না? তিনটা বাহু যদি সমান হয় আমাদেরকে এখানে এটার জন্য আমাদেরকে শুধু জাস্ট সমবাহু ত্রিভুজের সূত্রটা বসাই দিলে হবে। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হয় কি √3/4a², ঠিক আছে? তো এখানে এ কত, এই যে এ হচ্ছে 4, তাহলে আমরা এর মানটা এখানে বসিয়ে দিই, উপর আছে √3, নিচে আছে 4, আর এর মান হবে কত 4 স্কয়ার। এটাকে যদি আমরা হিসাব করি এখান থেকে আমরা মোটামুটি যে মানটা পাবো সেটা হচ্ছে কি 4 স্কয়ার রুট অফ 3 এত বর্গ একক। দেখো এই যে এখানে খতে আছে 4 স্কয়ার রুট অফ 3 বর্গ একক, এটা হচ্ছে কি এখানে 11 সঠিক উত্তর। 12তে বলেছে f of x equals to x cube plus 3x square minus 5 হলে f of -2 এর মান বের করতে বলছে। খুবই সহজ একটা প্রশ্ন, তোমরা এটা 10 সেকেন্ডে করে ফেলতে পারবে। দেখো এখানে আমরা f of x যদি এটা হয় তাহলে f of -2 equals to কি বসাবো, সিম্পল আমরা এখানে জাস্ট x এর মান মাইনাস বসিয়ে দিব, ঠিক আছে? তো x এর মান মাইনাস বসিয়ে দিয়ে তোমরা যদি এটাকে ক্যালকুলেটর দিয়ে সরাসরি ভ্যালুটা বসিয়ে দাও এভাবে, তাহলে তোমরা এখানে কি পাবে, এটার আনসারটা হুবহু পেয়ে যাবে, ঠিক আছে? -5। তো এটাকে আমরা যদি হিসাব করি এখান থেকে আমরা পাবো আসলে -1। তাহলে এখানে দেখো এখানে ঘতে দেওয়া আছে -1, এটা হচ্ছে কি এখানে 12 এর সঠিক উত্তর। এখানে 13 নম্বর যেটা বলা হচ্ছে কি cos স্কয়ার থিটা ইকুয়ালস টু sin স্কয়ার থিটা হলে আমাদেরকে কোসেক স্কয়ার থিটার মান বের করতে বলছে। এখন দেখো এখানে কিন্তু থিটার আমাদের এখানে কোনো মান দেওয়া নেই, কিন্তু এখানে cos এবং sin এর একটা সম্পর্ক দেওয়া আছে। আর এখানে থিটার মানগুলো কিভাবে দেওয়া আছে দেখছো, এখানে দেওয়া আছে এগুলা সংখ্যায়, মানে ভগ্নাংশে দেওয়া আছে, ঠিক আছে? এখানে ডিগ্রিও দেওয়া নেই। এখন দেখো এটা আমরা যেভাবে করতে পারি, প্রথমত তো আমরা যেহেতু cos স্কয়ার এবং sin স্কয়ারের একটা সম্পর্ক আমরা জানি যে কি খুব ভালো, ওদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা আমরা ব্যবহার করব যে আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, ঠিক আছে, ইকুয়ালস টু কি 1। এই সম্পর্কটা আমরা সবাই জানি। এখান থেকে আমরা যেটা করব যে এখান থেকে আমরা sin এর মানটা বের করব। sin এর মান আমরা এই জন্য বের করব, আমরা জানি কি cos এর সাথে sin এর একটা সম্পর্ক আছে, সেটা কি আমরা জানি sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/cos স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা, ঠিক আছে? অর্থাৎ আবার আমরা তাহলে এটাকে লিখতে পারি যে যেহেতু আমাদেরকে কোসেক স্কয়ার থিটার মান বের করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি যে কি কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/sin স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই জন্য আমরা এখানে কি করব, sin স্কয়ার থিটার মানটা বের করব। তো sin স্কয়ার থিটার মান বের করার জন্য যেহেতু sin এবং cos দুইটা সমান বলছে, তাহলে আমরা এখানে এখানে sin স্কয়ার থিটা যেটা সেটা রেখে দিব, আর এখানে cos এর জায়গায় আমরা কি লিখব, cos এর জায়গায় আমরা sin স্কয়ার থিটা লিখব, যেহেতু sin স্কয়ার এবং cos স্কয়ার দুইটা সমান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা হিসাব করি আসলে এখান থেকে আমরা sin স্কয়ার থিটার মান কত পাবো, দেখো যেহেতু এখানে দুইটা যোগ করলে এটা হবে 2 আর এটা হচ্ছে কত, এদিকে আছে আমাদের 1। তাহলে আমরা এখানে 2 টু পাশে চলে গেলে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/2। তার মানে sin স্কয়ার থিটার মান পাচ্ছি আমরা হাফ। তাহলে এখন দেখো আমরা কোসেক স্কয়ারের যে সূত্র আছে ওখানে যদি আমরা sin এর মানটা বসিয়ে দিই, এখানে আছে 1 আর নিচে আছে আমাদের 1/2। তো এটাকে আমরা উল্টাইলে এখান থেকে পাবো আমরা আসলে 2, ঠিক আছে? তার মানে আমাদেরকে এখানে কোসেক স্কয়ার থিটার মান হবে 2। এখানে আমাদের দেখো লাস্টে এখানে একদম ঘতে 2 দেওয়া আছে, এটা থেকে আমাদের এখানে এটার সঠিক উত্তর। এখানে 14 নম্বরে বলা হচ্ছে কি চিত্র অনুসারে কোণ DAF কত। তাহলে দেখো এখানে চিত্রের যে DAF অর্থাৎ আমাদেরকে মূলত এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে চিত্র থেকে, ঠিক আছে? তো এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা এখানে ফিগার থেকে যেটা করব সেটা হচ্ছে কি আমরা এই অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে পারি, অর্থাৎ যদি আমরা ত্রিভুজ DO যেটা আছে এটাকে যদি আমরা নিয়ে এই অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এখান থেকে এটার অ্যাঙ্গেলটা বের করতে পারিব। তো দেখো আগে এই অ্যাঙ্গেলটা আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি, তারপর এখান থেকে কিভাবে আমরা এই অ্যাঙ্গেলটা বের করব সেটা পরবর্তী স্টেজে তোমাদেরকে আমি দেখাবো। তো এখন এটা বের করার জন্য, এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা দেখো এখানে যে এইটা স্ট্রেট লাইন ডিসি যে স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনের উপর স্ট্রেট লাইনের এখানে যে কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। তো আমরা জানি এই পুরো কোণটা বা একটা স্ট্রেট লাইন কত হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় ওখান থেকে যদি আমরা 60 মাইনাস করি তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো, এবং যেটার মান হবে কত 180 থেকে যদি আমরা 60 মাইনাস করি তাহলে ওইটা হবে যে আসলে 120 ডিগ্রি, ঠিক আছে? 120। এখন এটা যদি 120 বা 120 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে কি আবার 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে কি ত্রিভুজ ডি এ ও, ঠিক আছে? ডি এ ও যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে কি 120 ডিগ্রি। তাহলে এটা হবে কত ডিগ্রি, এটা যেহেতু পুরোটা মিলে 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে কি এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা 120 ডিগ্রি। তাহলে দুটো মিলে হবে কত, দেখো 30 প্লাস 120, তাহলে এটা যোগ করলে পাবো 150। তার মানে আমরা এইটা এই দুইটা অ্যাঙ্গেলের মান হচ্ছে 150। তাহলে বাকি যেটা আছে সেটা হবে যে 180 ডিগ্রি থেকে আমরা মাইনাস করবো, যেহেতু আমরা ট্রায়াঙ্গেল ডিও এটা ট্রায়াঙ্গেল, ওই ট্রায়াঙ্গেলের তিনটার কোণের মান কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 150 বিয়োগ করি কত পাবো, দেখো 150 বিয়োগ করলে আমরা এখান থেকে পাবো আসলে 30 ডিগ্রি, রাইট?
তার মানে আমার এই যে এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে শর্টকাট আরো একটা জিনিস শিখাই দিই, এটা আসলে কোনো ক্যালকুলেশন করা ছাড়া তোমরা এটা 30 ডিগ্রি কিভাবে বলবা। এটার উপায় হচ্ছে কি, দেখো এখানে আমাদের আমরা জানি কি ত্রিভুজের দুই বাহু যদি সমান হয় তাহলে ওই বাহু সংলগ্ন কোণগুলো সমান, এটা আমরা সবাই জানি। তো যদি এটা জানি তাহলে দেখো এই ত্রিভুজ যদি আমরা ডি এ ও যেটা আছে এই ত্রিভুজটা চিন্তা করি, এটা হচ্ছে কি ত্রিভুজের আমাদের একটা কোণ এবং এটা আরেকটা কোণ ওই ত্রিভুজের, ঠিক আছে। যেহেতু এইখানে আছে কি এটা ত্রিভুজ সার্কেল যেটা আছে সার্কেলের ব্যাসার্ধ, এটা ওই সার্কেলের ব্যাসার্ধ। তো যেহেতু দুইটাই ওই সার্কেলের ব্যাসার্ধ, এবং তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ডি ও এ যেটা আছে এটা হচ্ছে কি আসলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এদের দুইটা বাহু সমান, অর্থাৎ এটা আর এটা সমান, যেহেতু দুইটাই ব্যাসার্ধ তো সমদ্বিবাহু ত্রিভুজে তাদের বাহু সংলগ্ন কোণগুলো সমান হবে। তো কোণগুলো যদি সমান হয় তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে বাহু সংলগ্ন কোণ আরেকটা যেটা আছে এটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের আহ ত্রিভুজের নিয়ম। তো এলে আমরা এখান থেকে চোখ বন্ধ করে বলতে পারি এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। যদি এটা 30 ডিগ্রি হয়, এবার দেখো এটা এটা কেমনে বের করবো। এটা বের করার জন্য আমাদের আরো একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে কি বৃত্তের যে স্পর্শক আছে এই স্পর্শকটা আসলে বৃত্তের যে কেন্দ্র ব্যাসার্ধ আছে ওই ব্যাসার্ধর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। আবার এই কোণটাও যদি চিন্তা করো তাও 90 ডিগ্রি। তো এটা হচ্ছে কি আমাদের বৃত্তের স্পর্শক এফ এ। তো এফ এ যদি স্পর্শক হয় আর ও এ হবে যে কি ওই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। যদি ব্যাসার্ধ হয় তাহলে স্পর্শকের সাথে ব্যাসার্ধ কত ডিগ্রি কোণে থাকে, লম্ব আকারে থাকে, যেখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়, ঠিক আছে। তাহলে এখানে পুরো এই পুরো অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তার মানে আমরা 90 থেকে যদি আমরা 30 মাইনাস করি তাহলে আমরা পাবো কত, দেখো 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি আসলে কোনটা, 60 ডিগ্রি এই যে এই অ্যাঙ্গেলটা স্পর্শের সাথে এই যে বাতি যে অ্যাঙ্গেলটা করছে যেটা যেটা বলা হচ্ছে কি ডিএফ, এটা হচ্ছে কি আসলে 60 ডিগ্রি। এখানে আমাদের এখানে লাস্টে ঘতে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি এটার আসলে সঠিক উত্তর। নাম্বারে যেটা বলা হচ্ছে কি ট্রায়াঙ্গেল এডিসি এর ক্ষেত্রফল কত। তো এখানে ট্রায়াঙ্গেল এডিসি কোথায়, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে কি আমাদের এখানে সি, তাই তো। তার মানে এই এডিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল আমরা বের করব। তো এখন এডিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করার আগে আমাদেরকে দেখতে হবে এই ট্রায়াঙ্গেল বা ত্রিভুজটা আসলে দেখতে কেমন। এই দেখো এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা কিন্তু আবার 90 ডিগ্রি। কিভাবে 90 ডিগ্রি, দেখো এখানে যে সার্কেলটা আছে এই সার্কেলের মধ্যে আমরা যদি ব্যাস বা ডায়ামিটার হিসাব করি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আসলে এখানে ডিসি। ডিসি হচ্ছে কি এই সার্কেলের কি, এই সার্কেলের ব্যাস বা ডায়ামিটার, তাই তো। তাহলে এই ডিসি যদি এটার সার্কেলের ব্যাস বা ডায়ামিটার হয়ে থাকে তাহলে এই ডিসি দ্বারা ডিসি ব্যাস বা ডায়ামিটার দ্বারা এখানে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয় ওইটা হয় সমকোণী ত্রিভুজ বা ইকুইল্যাটারাল বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে এখন এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, আমি যদি এখানে আসলে ফিগারটা একটু শর্ট আউট করে যদি তোমাদেরকে আলাদা করে এভাবে দেখাই তাহলে জিনিসটা বুঝতে আসলে তোমাদের জন্য সুবিধা হবে যে এটা হচ্ছে কি আমাদের এই পয়েন্ট হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে কি ডি, এটা হচ্ছে কি আমাদের সি, ঠিক আছে। এটা যদি আমরা সোজা করে লিখি তাহলে ব্যাপারটা এইভাবে দাঁড়াবে। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে বৃহত্তম বাহু এখানে ডিসি যেটা আছে এটা হচ্ছে কি তাহলে অতিভুজ, রাইট। অতিভুজ না, আচ্ছা অতিভুজের আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে, এটা মাস্ট বি পারপেন্ডিকুলার বা লম্ব হবে, আর এখানে যে নিচে যেটা আছে এটা হচ্ছে বেস বা ভূমি হবে, তাই না। আচ্ছা ভালো কথা। আর অতিভুজ হচ্ছে হাইপোটেনিউস। এখন তাহলে এটার যে এরিয়া বের করবো, এরিয়া বের করার জন্য কি আমরা সূত্র কি জানি, হাফ ইন্টু বেস বা ভূমি ইন্টু পারপেন্ডিকুলার বা লম্ব, তাই না। পারপেন্ডিকুলার বেস বাই বেস ইন্টু হাইট, তাই না। হাইট বা উচ্চতা। এখন আমাদের এখানে বেস কত, তাহলে বেস হচ্ছে এসি, তাই না। এসি হচ্ছে আমাদের এখানে বেস। হাইট কত, হাইট হচ্ছে আমাদের এখানে এডি, কারণ আমরা জানি কি হাইট বেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে। তাহলে এটা যদি হয় ব্যাপার তাহলে আমাদের এখানে এটার এরিয়া বের করার জন্য আমাদের কি লাগবে, এসি লাগবে আর এডি লাগবে। তো এসি আইডি আমরা কিভাবে বের করতে পারি, দেখো আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা দিয়েছে যে ডি অ্যাঙ্গেল এটা হচ্ছে কি 30 ডিগ্রি অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। তো একটা এটা অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি দেওয়া থাকে আর এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে থাকে তাহলে আমরা এখানে এসি এবং এডি এর মানটা খুব সহজে বের করতে পারি ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করে। যেমন আমরা এসি যদি লিখি তাহলে আমরা এসি ইকুয়াল টু লিখতে পারি ডি সি সাইন থিটা। সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। তো এটাকে যদি আমরা হিসাব করি এখানে আমরা কত পাবো, যেহেতু আমাদের ডিসি দেওয়া আছে এখানে এতটুকু যদি 3 সেন্টিমিটার হয় তাহলে পুরোটা হবে কত, 3 × 2, তাই না। অর্থাৎ ব্যাসার্ধ যদি 3 হয় তাহলে ব্যাস কত হবে, সেটা হবে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 6 সেন্টিমিটার, রাইট। তাহলে আমাদের ডিসি কত হবে, ডিসি হবে আমাদের 6 সেন্টিমিটার। আর এখানে আবার সাইন 30 ডিগ্রি মান আমরা জানি কত, হাফ 1/2, ঠিক আছে। তো এটাকে আমরা যদি হিসাব করি তাহলে এখান থেকে পাবো আমরা 3। তার মানে আমার দা ভ্যালু অফ ডিসি ইজ 3 সেন্টিমিটার। ওকে ফাইন। দেন আমাদের যেটা লাগতেছে সেটা হচ্ছে কত,
অ্যাডি। তো অ্যাডিটা আমরা কিভাবে বের করতে পারি দেখো, অ্যাডি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডিসি cos 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ডিসি কত এখানে, ডিসি হচ্ছে কি আমাদের এখানে 6। ওকে ফাইন, দেন cos 30 ডিগ্রি মান কত, √3/2। তো এটাকে যদি আমরা হিসাব করি তো এখান থেকে আমরা পাবো কত, 3√3। তো এখন আমাদের এসইও আছে, ডিসিও আছে, জাস্ট আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে এটার এরিয়া বা ক্ষেত্রফলটা আমরা পাবো। তো এখানে আমি জাস্ট মানগুলো বসিয়ে দেখাচ্ছি, 1/2 এটা, তারপর আমরা পাইছি কত 3, আরেকটা পাইছি আমরা কত, 3√3। ওকে ফাইন, তো এখন এটাকে হিসাব করলে 3 3 যা 9, তার মানে উপর হবে কত 9, আর আছে এর পাশে আছে √3, তাহলে 9√3/2। তাই তো, তাহলে এটা হচ্ছে কি আমাদের ট্রায়াঙ্গেল এডিসি এর ক্ষেত্রফল। তো এটা দেখো অপশনে কোথায় আছে, ক, খ, ঘ, এই যে গতে আছে 9√3/2, এটা হচ্ছে এত বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে এটা 15 এর সঠিক উত্তর। এখানে 16 এ যেটা দেওয়া আছে a ইকুয়ালস টু বলছে কি x এলিমেন্ট n, n হচ্ছে কি আসলে ন্যাচারাল নাম্বার, যেখানে x এর রেঞ্জ দেওয়া আছে 1 থেকে বড় হইতে হবে এবং 4 থেকে ছোট হইতে হবে। তো 1 থেকে বড় তার মানে আমরা 2 নিব, আর 4 থেকে ছোট তার মানে আমরা 3 নিতে পারবো। ঠিক আছে, তাহলে এই দুইটা আমরা এখান থেকে এই রেঞ্জ থেকে নিতে পারবো। যদি এটা হয় তাহলে বলছে a ইনটু s এর উপাদান কয়টি। তো a ইনটু s এর উপাদান কয়টি, এখানে a এর উপাদান কয়টি, যদি a এর যে রেঞ্জ বা ভ্যালু দেওয়া আছে এখানে আমরা পাইছি দুইটা উপাদান, তাহলে এ মাল্টিপ্লিকেশন এটার উপাদান কয়টি হবে, যদি এটার দুটো উপাদান এই দুইয়ের সাথে এই দুইটা আমরা মাল্টিপ্লিকেশন করব, তাহলে মাল্টিপ্লিকেশন করলে এখানে কত পাবো আমরা, 4টা। তার মানে এ মাল্টিপ্লিকেশনে এটার উপাদান হবে কয়টি, উপাদান হবে আসলে 4টি। এই যে এখানে আমাদের লাস্টে গতে যেটা দেওয়া আছে এটা হবে এটার সঠিক উত্তর। এখানে 17 এ দেওয়া আছে দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 18:12 হলে বর্গদ্বয়ের বাহুর দৈর্ঘ্য। খুব সহজ জিনিস, 10 সেকেন্ডে তোমরা চাইলে এটা করতে পারো। দেখো আমরা যেটা জানি যে কি, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি a স্কয়ার, মানে একটা বাহু স্কয়ার। ঠিক আছে, তার মানে এখানে যদি আমরা একটা বাহু বের করতে হয় তখন আমাদেরকে কি করতে হবে, তার মানে আমাদেরকে a এর উপর স্কয়ার রুট দিব, তাই তো। এরিয়া যদি a হয় তাহলে এরিয়ার উপর আমরা স্কয়ার রুট দিব, তখন এখানে স্কয়ার আর রুটে ক্যান্সেল আউট হয়ে এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা এর মান পাবো, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যটা পাবো। তো এটা বের করার জন্য খুবই সহজ, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে কি আমরা যদি প্রথমে আমরা এখানে যেহেতু রেশিও যেটা দেওয়া আছে 18:12, রেশিও আসলে জিনিসটা হচ্ছে আসলে সবসময় একটা ক্ষুদ্রতম অংশ আমরা ক্ষুদ্রতম ভগ্নাংশ বা সংখ্যা আকারে লিখি, এটা হচ্ছে রেশিও। কিন্তু এখানে আমরা যদি এটাকে 6 দ্বারা ডিভাইড করি তাহলে এটা আসবে আসলে 318 3:2, আর এখানে 6 6 2 12 2। ঠিক আছে, তার মানে আমাদের এখানে যেই ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলের যে অনুপাত দেওয়া আছে ও অনুপাত থেকে যদি আমরা বাহুর ক্ষুদ্রতম অনুপাত যেটা বের করছি সেটা হচ্ছে কত আমাদের এখানে, সেটা হচ্ছে কি আমাদের এখানে 3:2। ঠিক আছে, এখন আমাদেরকে যেহেতু বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, বাহুর দৈর্ঘ্যের অনুপাত, তাহলে আমরা বাহু পাওয়ার জন্য কি করব, ক্ষেত্রফলের উপরে যে বললাম যে স্কয়ার রুট দিব। ঠিক আছে, তার মানে আমরা এটার উপরে স্কয়ার রুট দিব, এটার উপরে স্কয়ার রুট দিব। তাহলে এখানে এই স্কয়ার রুট দেওয়ার পর এখানে যেটা পাইছি সেটা হচ্ছে এইটার ক্ষেত্রফলের এক বাহুর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি এইটার ক্ষেত্রফলের আরেক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি কি বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত √3:√2। ঠিক আছে, দেখো এখানে আমাদের এই যে ক তে যে অপশনটা দেওয়া আছে আসলে এটা হচ্ছে কি এখানে এটার সঠিক উত্তর। এখানে 18 এ যেটা দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়ালস টু, যদি আমাদের 5/2 হয় তাহলে আমাদেরকে x মাইনাস 1/x এর মান বের করতে বলছে। খুবই সহজ একটা জিনিস। দেখো এখানে আমরা যেহেতু x প্লাস y এর মান x প্লাস y অর্থাৎ a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে আমরা চিন্তা করবো যে কি a প্লাস b এর কোন সূত্রটা প্রয়োগ করলে যেখানে আমরা a মাইনাস b পাবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে যে সূত্রটা এটার জন্য ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের এখানে a মাইনাস b অর্থাৎ x মাইনাস 1/x, তার মানে আমরা এখানে যে সূত্র ব্যবহার করবো সেটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার। তো আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তো এখন দেখো এই সূত্রটার সাথে আমাদের এখানে ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সবগুলো মিলে, এটা দেখো a প্লাস b, এই যে a প্লাস b এখানে আছে আমাদের, আর এখানে দেখো a মাইনাস b, এখানে এই যে a মাইনাস b আছে। ঠিক আছে, তো জাস্ট আমরা এখন সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে লিখি যে এখানে আমাদের দেওয়া আছে কত x, আমরা এখান থেকে লিখবো a মাইনাস b এর সূত্রটা, যেখানে a হচ্ছে কত x আর b হচ্ছে কত 1/x, এটার উপর যদি আমরা হোল স্কয়ার দিই সূত্র অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a হচ্ছে কত x আর b হচ্ছে কত 1/x। ঠিক আছে, তো জাস্ট আমরা এখানে x প্লাস 1/x এর মানটা এখানে বসিয়ে দিব, যেটা দেওয়া আছে কত 5/2, এটার উপর হোল স্কয়ার আছে, আর এখানে আছে কত মাইনাস, এটা ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে থাকবে আর অনলি -4। তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা উপরে পাবো 5 দুগুণা 10, 5 5 25 25, আর নিচে পাবো আমরা কত 4। ঠিক আছে, আর এখানে আছে -4। তো এটাকে যদি আমরা পুরোটাকে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এটার মান 3/2। ঠিক আছে, তো এখানে 3/2 আমাদের এখানে যেটা আছে দেখো কত দেওয়া আছে 3/2, এটা হচ্ছে কি আমাদের এটা সঠিক উত্তর। এখানে 19 নম্বরে যেটা দেওয়া আছে দেখো 2x প্লাস y
কমা দিয়ে 6 দেওয়া আছে, আবার 9 দিয়ে x মাইনাস y দেওয়া আছে। এটা হচ্ছে কি আসলে বন্ড পেয়ার বা ক্রমজোড়ের সিস্টেম, যে এখানে প্রথমে যে রাশিটা দেওয়া আছে এই রাশির সাথে প্রথমে এদিকে যে রাশিটা দেওয়া আছে এটা সমান, আর এখানে 6 দেওয়া আছে এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এখানে দ্বিতীয় রাশি যেটা আছে এটা সমান। এটা হচ্ছে কি বন্ড পেয়ার বা ক্রমজোড়ের নিয়ম। তাহলে আমরা এখান থেকে এই সম্পর্ক থেকে আমরা এটা লিখতে পারি যে কি 2x প্লাস y ইকুয়ালস টু কত, এদিকে দেওয়া আছে 9, আবার x মাইনাস y ইকুয়ালস টু দেওয়া আছে এদিকে কত আমাদের এটা দেওয়া আছে 6, ঠিক আছে। এখন এটা আমাদেরকে যেটা বের করতে বলছে x এর মান বের করতে বলছে, দেখো খুব সুন্দর করে আমরা এটা যদি কি আমরা এখান থেকে y দুটা যদি প্লাস মাইনাস এটা ক্যান্সেল আউট করি, তাহলে এখান থেকে পাবো আমরা কত, দেখো 3 x ইকুয়ালস টু এখানে 9 প্লাস 6, এটা হবে কত আমাদের 9 প্লাস 6 15, ঠিক আছে। তো এখানে আমরা x ইকুয়াল টু লিখতে পারি 15 কে 3 দ্বারা ডিভাইড করলে এটা হয়ে যাবে আসলে 5। তাহলে দেখো এখানে যে ঘতে লাস্টে আমাদের এখানে 5 আছে, এটা হচ্ছে কি এটা সঠিক উত্তর। খুবই সহজ একটা প্রশ্ন। এখানে 20 নম্বরে যেটা আছে বলা হচ্ছে কি নিচের তথ্যর আলোকে 20 এন্ড 21 নং প্রশ্নের উত্তর দাও। ওকে ফাইন। এর মধ্যে তথ্যের মধ্যে আমাদের দেখো ইনফরমেশন বলছে এ বি সি ডি সামান্তরিক, এ বি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। তো এখানে যদিও প্রশ্নে এই ধরনের কোনো সামান্তরিকের কোনো ফিগার ছিল না, আমি বুঝার সুবিধার্থে তোমাদেরকে এখানে একটা সামান্তরিক এঁকে বিষয়টা ক্লিয়ার করতেছি। দেখো এখানে যদি অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন উই ক্যান ড্র দিস প্যারালেলোগ্রাম লাইক দিস, where A B C D is a parallelogram. AB is 8 centimeter. That means this side is AB and this is 8 centimeter. Okay, fine. Then corno AC. This one is corno or diagonal, and BD another diagonal. Intersect বা ছেদ বিন্দু হচ্ছে কি O. That means this point is O. Okay. এবং AD and BD equals to 6. Which one is AD? This one is AD equals to BD. Which one is BD? That means this one is BD, ঠিক আছে। এই যে ডায়াগোনাল যেটা আছে BD, এটা হচ্ছে কি আমাদের এখানে BD। এই দুইটা সাইড বলতেছে কি দুইটা লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার। দ্যাট মিন্স দিস ওয়ান ইজ 6 সেন্টিমিটার এন্ড দিস ওয়ান অলসো, DC ইজ অলসো 6 সেন্টিমিটার, ঠিক আছে। ওকে ফাইন। এখন আমাদেরকে 20 নম্বরে যেটা কোশ্চেন করছে অ্যাঙ্গেল AOD ইকুয়ালস টু থিটা হলে, হুইচ ওয়ান ইজ AOD? AOD, দিস ওয়ান ইজ AOD, দিস ওয়ান ইজ থিটা, ঠিক আছে। দিস অ্যাঙ্গেল ইজ থিটা। ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দেন উই নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল AOB। AOB, that means we need to find the value of this one. ভেরি ইজি ওয়ান। তো এটা বের করার জন্য দেখো আমরা যদি এই যে ডিসিটাকে যদি এভাবে আমরা আলাদা করে যদি এখানে আগে এটা হচ্ছে ডি, দেন দিস ওয়ান ইজ সি। ওকে, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? যেহেতু এটা স্ট্রেট লাইন, তাহলে একটা স্ট্রেট লাইন 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, রাইট? এটা আমরা সবাই জানি। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমাদের দেখো আমি যদি এটাকে আরেকটু এখানে যে আমাদের এ দিয়ে যে এটাকে ডিভাইড করছি, এটা যদি ও হয়, তাহলে আমাদের এখানে এই যে এ ও ডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা দিছে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা দিলে এটা বের করতে বলছো, তাই না? এটা হচ্ছে কি এ ও ডি, তাই তো? আমাদেরকে বের করতে বলছে এ ও বি, এটা হচ্ছে এটা হবে বি, এ ও বি। তার মানে এটা বের করতে বলছে। যেহেতু পুরোটার মান 180 ডিগ্রি আর এখানে এই একটা পার্ট আছে 80 ডিগ্রি থিটা, তাহলে আরেকটা পার্ট যেটা হবে কত, টোটাল থেকে আমরা ওই থিটাটা মাইনাস করে দিলে এটার আনসার চলে আসবে। তো টোটাল হচ্ছে কত 180 ডিগ্রি মাইনাস একটা অ্যাঙ্গেল দেওয়া আছে কত থিটা, তাহলে আমাদের এটা হচ্ছে কি এটা সঠিক উত্তর। দেখো এটা কোথায় আছে আমাদের এখানে 180 মাইনাস থিটা ডিগ্রি, এটা হচ্ছে কি আমাদের এটা সঠিক উত্তর। এখানে যদি থিটার কোনো স্পেসিফিক ভ্যালু দেওয়া নেই, তো এটা আনসারটা এভাবে থেকে যাবে। আর যদি থিটার কোনো ভ্যালু দেওয়া থাকতো 30 ডিগ্রি 45 ডিগ্রি, তখন আমরা মাইনাস করলে যে আনসারটা আসতো ওইটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এখানে 21 এ যেটা বলেছে কি ট্রায়াঙ্গেল এ বি ডি এর ক্ষেত্রফল কত। তো ট্রায়াঙ্গেল এ এখানে আছে, তারপর আমাদের বি এখানে আছে, ডি এখানে আছে, তো এটার ক্ষেত্রফল বের করতে বলছে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি তোমাদেরকে ট্রায়াঙ্গেলটা আলাদা করে এখানে যদি অঙ্কন করে দেখাই, দেখো দেখতে জিনিসটা এমন লাগবে, ঠিক আছে। এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে এটা হবে আমাদের ডি। তাহলে এই যদি হয় ব্যাপার, তখন আমাদেরকে এখানে আবার ইনফরমেশনের জন্য ইনফরমেশনে বলা হয়েছে কি, দেখো এখানে বলা হয়েছে আমাদের এ, এই দেখো এখানে বলা হয়েছে কি এডি ইকুয়ালস টু বিডি, দ্যাট মিন্স এটা সমান, হ্যাঁ 6 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা ভালো কথা। আবার এখানে এস আমাদের আরেকটা দরকার হচ্ছে কত, এবি, এবি 8 সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে আমরা ইনফরমেশনটা যদি আমরা এখানে ট্রায়াঙ্গেলে যদি আমরা বসাই, তাহলে আমরা এখানে কত পাবো, দেখো আমাদেরকে বলা হচ্ছে কি এটা সমান, তাহলে এটা কত দিচ্ছে 6 সেন্টিমিটার, এটা কত, এটা 6 সেন্টিমিটার না, 6 সেন্টিমিটার। ওকে ফাইন। এরপর আমাদের এবি যেটা দেওয়া আছে, এবি ওরা 8 সেন্টিমিটার বলেই দিছে। তাহলে এই দুটো যদি 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হয়, তাহলে এই যে ট্রায়াঙ্গেল এ বি ডি এটা কি, এটা হচ্ছে কি আমাদের আসলে আইসোসেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের আমরা যেই সূত্রটা জানি ক্ষেত্রফল বের করার, আমি সূত্রটা লিখে দিচ্ছি।
সূত্রটা হচ্ছে কি আসলে আমরা এইভাবে লিখতে পারি 4 ডিভাইডেড বি ডিভাইড বাই 4 স্কয়ার রুট অফ 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে। তো এখন যদি আমরা এখান থেকে ভ্যালুগুলো পুট করে দিই তাহলে এখান থেকে এটা এরিয়া আমরা খুব সহজে বের করতে পারবো। তো আমাদের বি এখানে কত, বি হচ্ছে 8 আর 4, এরপর আমরা স্কয়ার রুট দিয়ে এখানে 4, আবার এ হচ্ছে কত আমাদের এখানে, এ হচ্ছে আমাদের এখানে 6 স্কয়ার, এরপর মাইনাস দিয়ে বি কত 8 স্কয়ার। গুড। তাহলে আমরা এখানে যদি এটা হিসাব করি 8 কে 4 দ্বারা ডিভাইড করলে এটা হবে আসলে 2, এখানে আসবে আমাদের 2, দেন এখানে কত আসবে দেখো 636, 36 সাথে আবার 4 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে 144, মাইনাস এটা কত 8 স্কয়ার মানে 8 টা 64, 64। তো এটা কি হিসাব করলে আমরা এখান থেকে হবে 2 স্কয়ার রুট অফ 80। 80 মানে কি দেখো এখানে 80 মানে হচ্ছে কি আসলে এখানে একটা স্কয়ার নাম্বার আছে না, কিভাবে স্কয়ার নাম্বার আছে আমরা যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো 80 কে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি 16 মাল্টিপ্লিকেশন 5, 580, তাই না? এই যে কিন্তু এখানে 16 যেটা আছে এটা হচ্ছে কি স্কয়ার নাম্বার। দ্যাট মিন্স আমরা এই যে আমি যদি শুধু 80 এটাকে যদি স্কয়ার রুট থেকে এখান থেকে যদি আমি স্কয়ার নাম্বারটা বের করতে চাই তাহলে কিভাবে করতে পারি দেখো। তো আমরা স্কয়ার রুট দিয়ে এটাকে 18 কে ভেঙে এইভাবে লিখবো 16 মাল্টিপ্লিকেশন 5। তাহলে 16 মাল্টিপ্লিকেশন 5 এর মধ্যে তাহলে এই 16 এর কে আমরা 4 স্কয়ার লিখতে পারি আর 5 5 এর জায়গায় থাকবে, এটার উপর পুরোটার উপর স্কয়ার রুট আছে। দেন এখানে যদি আমরা হিসাব করি তাহলে স্কয়ার আর রুটে ক্যান্সেল আউট হয়ে 4 টা এখান থেকে বের হয়ে যাবে স্কয়ার রুট থেকে, তাহলে এটা হয়ে যাবে 4, আর এখানে 5 এর উপর যে স্কয়ার রুট আছে এটা থেকে যাবে। তার মানে আমরা 18 স্কয়ার রুট অফ 18 এটা থেকে আমরা এটাকে ভেঙে এভাবে 4 স্কয়ার রুট অফ 5 এভাবে লিখতে পারি। তারপর আমার এখানে বাইরে আছে কত আবার 2, তাহলে এই 2 টা যদি আমরা এখানে মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা আনসার কত হবে 4 মাল্টিপ্লিকেশন 2, এটা হবে 8, আর এখানে আছে স্কয়ার রুট অফ 5। তাহলে আমরা ফাইনালি এখান থেকে যে আনসারটা পাচ্ছি 8 স্কয়ার রুট অফ 5। দেখো এখানে ঘতে যেটা দেওয়া আছে দেখো 8 স্কয়ার রুট অফ 5 বর্গ সেন্টিমিটার, দিস ইজ কারেক্ট আনসার ফর কোশ্চেন 21। এখানে 22 তে যেটা বলা হচ্ছে কি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক 32 ডিগ্রি হলে ওই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কত। ইনফরমেশন অনুযায়ী আমরা এখানে জিনিসটা খুবই ক্লিয়ার যে আমাদের এখানে মূলত ইনফরমেশন দেওয়া আছে আমাদের এখানে বৃত্তস্থ কোণ আর এখানে দেওয়া আছে আমাদের কেন্দ্রস্থ কোণের একটা সম্পর্ক, ঠিক আছে। তো আমরা সবাই জানি বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সম্পর্কটা কি, যে আমরা জানি বৃত্তস্থ কোণ অর্থাৎ এই যে এটা যদি আমাদের বৃত্তস্থ কোণ হয়, এই বৃত্তস্থ কোণ এর দ্বিগুণ হবে যে আসলে কেন্দ্রস্থ কোণ, এটা এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের একটা সম্পর্ক। আমি আবার বলতেছি, এটা হচ্ছে কি এখানে বৃত্তের উপর বা সার্কেলের যে পরিধি আছে পরিধির উপর এই কোণ হবে সব সময় এই কোণের অর্থাৎ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এটার অর্ধেক, ঠিক আছে। তাহলে এখানে ওরা বলছে কি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা, এটা এটার অর্ধেক দেওয়া আছে 62, তার মানে এটা যদি অর্ধেক 62 দেয় তাহলে এটা পুরোটা কত হবে, অবশ্যই 32 দেওয়া আছে, তাহলে এটা পুরোটা হবে 64, তাই তো। আচ্ছা ভালো কথা, যেহেতু অর্ধেক বলছে এটা এটা কি তাহলে এটা হচ্ছে আমাদের 64 কেন্দ্রস্থ কোণ। আচ্ছা এখন আমাদেরকে বের করতে বলছে কি ওই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কত, তো বৃত্তস্থ কোণ তো এটা, তাই না। তো আমি বলছি কি যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে কি বৃত্তস্থ কোণ, অথবা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে যেহেতু এটা বের করতে বলছে এই কোণটা এই কোণের অর্ধেক, তাহলে আবার এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসলে আমরা আলটিমেটলি কি পাবো, আবার আমরা 32 পাবো, ঠিক আছে। তাহলে এখানে যে আমাদের 32 যেটা দেওয়া আছে এটা অর্ধেক বলার কারণে আসলে এখানে এই কোণটাও কি হয়ে যাবে 32 হয়ে যাবে, এটা হচ্ছে কি যে ক্ষতে আছে, ঠিক আছে। যদি এটা অর্ধেক না বলতো তখন আমাদের সিচুয়েশনটা ডিফারেন্ট, যদি অর্ধেক না বলতো তখন এটা আমরা সরাসরি কি পাইতাম, এটা আমাদেরকে 32 যদি পুরোপুরি বলে দিত তাহলে আমরা এটা এটা পাইতাম 32, তখন কি এটা হয়ে যেতে বলে আসলে অর্ধেক বা 16 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু এটা অর্ধেকই বলছে সেক্ষেত্রে অর্ধেকের সাথে এখানে যে ডাবল আছে ডাবলটা ব্যালেন্স হয়ে পুরোটা মিলে গেছে আসলে কত ডিগ্রি, 32 ডিগ্রি। এখানে 23 তে বলছে কি নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, তো এখানে প্রথম বলছে দৈনিক তাপমাত্রা, দৈনিক বৃষ্টিপাতের পরিমাণ, শতকরা পাসের হার এবং কোভিড টিকা প্রাপ্ত জনসংখ্যা। এখানে দেখো এই তিনটা প্রথম যে তিনটা বলছে এই তিনটা একই জিনিস, কিরকম এরকম আমরা এখানে যদি দৈনিক তাপমাত্রা যেটা বলছে এটাও কিন্তু দশমিকে হয়, আবার দৈনিক বৃষ্টিপাতের পরিমাণ এটাও কিন্তু দশমিকে হয়, আবার শতকরা পাসের হার এটাও কিন্তু দশমিকে হয়, ঠিক আছে। কিন্তু এই যে জনসংখ্যা কথা যেটা বলছে এই জনসংখ্যা কখনো তো দশমিকে হয় না, যে আমরা কি বলতে পারি 100.5 জন, আমরা তো কোনো জনসংখ্যা বা ব্যক্তিকে এভাবে অর্ধেক করে আমরা হিসাব করি না, ঠিক আছে। তাইলে এখানে যে বিচ্ছিন্ন চলকের যে বৈশিষ্ট্য বা সঙ্গ ওই সঙ্গ অনুযায়ী এখানে আমাদের এটা সঠিক উত্তর হবে আসলে ঘ, ঠিক আছে। 24 যেটা দেওয়া আছে বলছে কি একটি বর্গের দৈর্ঘ্য 5 একক, উক্ত দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে বৃদ্ধিভাজক ক্ষেত্রফল কত হবে। তাহলে দৈর্ঘ্য 5 একক দেওয়া আছে, আচ্ছা 5 একক যদি হয় যেহেতু বর্গক্ষেত্র বলছে তাহলে এই 5 একক একটা বাহু যদি 5 একক হয় তাহলে এটা ক্ষেত্রফল হবে কত, 5 এর উপর আমরা স্কয়ার দিব বর্গের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী, তাহলে এটা হবে যে 25, ঠিক আছে। যেহেতু আমরা জানি বর্গের এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার করলে আমরা ওইটার ক্ষেত্রফল পাবো। আচ্ছা ভালো কথা, তাহলে এরপর হচ্ছে কি উক্ত দৈর্ঘ্য দ্বিগুণ করলে, দ্বিগুণ মানে কি, তাহলে দৈর্ঘ্য 5 আছে 5 এর সাথে আমরা দুইটা মাল্টিপ্লিকেশন করলে এটাই তো দ্বিগুণ হবে, তাই না। তাহলে এটা হবে কত 10, ঠিক আছে। আচ্ছা দ্বিগুণ করলাম, করার পর এটার ক্ষেত্রফল, এবার দেখো তাহলে 10 এর উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে এটার ক্ষেত্রফল পাবো কত 100।
এখন এটার ক্ষেত্রফল কত হবে, তার মানে দৈর্ঘ্য দ্বিগুণ করলে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে বৃদ্ধি না করার আগে ক্ষেত্রফল কত আমরা পাইছি 25, বৃদ্ধি করার পর কত পাইছি আমরা 100, তাহলে কত দৈর্ঘ্য দ্বিগুণ করলে বৃদ্ধি কতটুকু পাবে, বৃদ্ধি পাবে 100 বিয়োগ 25, এটা করলে আমরা পাবো 75। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে 75 বর্গ একক যেটা দেওয়া আছে যে গতে, এটা হচ্ছে কি আমাদের এটা সঠিক উত্তর। খুবই সহজ একটা প্রশ্ন, এটা 10-15 সেকেন্ডে তোমরা করতে পারো। এখানে 25 বলা থেকে চিত্রে এ বি সি ডি বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এ বি সি ডি বৃত্তের কেন্দ্র, এই যে কেন্দ্র এখানে ও বলছে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, কেন্দ্র ও। কেন্দ্র ও বলার পর এখানে আমাদেরকে কিছু মাল্টিপল অপশন দেওয়া আছে, যেখানে এক নম্বরে বলছে কি এ বি সি ডি সি ও ডি সমবৃত্ত বিন্দু। তো সমবৃত্ত বিন্দু মানে কি, আসলে বৃত্তের যে পরিধি আছে পরিধির উপর যদি আমাদের বিন্দুগুলো পড়ে তখন এটাকে বলি আমরা সমবৃত্ত বিন্দু। ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখো এ বি সি ডি সবগুলো কোথায় পড়ছে, বৃত্তের পরিধি বা সারকমফারেন্সের উপর পড়ছে, রাইট? তাহলে আমাদের এখানে যে এ বি সি ডি যে সমবৃত্ত বিন্দু বলছে এটা আসলে সঠিক উত্তর। এরপর এখানে 2 নম্বর অপশনে বলছে কি কোন এ ও ডি কেন্দ্রস্থ কোণ। দেখো এখানে এ, তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি ও, আর এটা হচ্ছে ডি। তো এ ও ডি এটা তো কেন্দ্রেই আছে তাই না, যেহেতু ও কেন্দ্র, তাহলে এ ও ডি যে কেন্দ্রস্থ কোণ এটাও সঠিক। এরপর আমাদেরকে বলছে 3 নম্বর অপশনে ব্যাস। আচ্ছা ভালো কথা, ব্যাস কি, ব্যাস হচ্ছে আমরা এটা যে কেন্দ্র থেকে যদি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পরিধির কেন্দ্রের উপর দিয়ে পরিধির থেকে আমরা যে লম্ব অঙ্কন করি, স্ট্রেট লাইন অঙ্কন করি, সেটা হচ্ছে কি আসলে আমাদের এখানে ব্যাস। তাইলে এখন দেখো এখানে বলছে এও, তাহলে এও কত, এ হচ্ছে আমাদের এতটুকু, অর্থাৎ একটা ব্যাস। আচ্ছা ভালো কথা, এও একটা ব্যাস, এটা এও, সরি এ হচ্ছে এখানে ব্যাস না ব্যাসার্ধ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের এখানে ব্যাসার্ধ। আচ্ছা, এর সাথে আমরা ওরা যোগ করছি কি ডিও, ডিও কোথায়, যে ডি এটা এখানে আর ও এখানে, হ্যাঁ ডিও যোগ করছে। তো দুটো যোগ করলে কি আমাদের আসলে এটা ব্যাসার্ধের সমান হয়? দেখো আমরা জানি কি ব্যাস মানে হচ্ছে কি 2r না, আর যদি আমাদের ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস হবে কি, ব্যাস যদি ডি হয় ডি ইকুয়ালস টু 2r। তাহলে আমাদের ডি ইকুয়ালস টু যদি 2r হয়, তাহলে এখানে দেখো এখানে ও যেটা আছে ওটা কিন্তু একটা আর, যেহেতু এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, আবার ডিও যেটা আছে এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, তার মানে দুইটা হচ্ছে কি আর বা রেডিয়াস। তাহলে এটাকে যোগ করলে আমরা কত পাবো, 2r পাবো, তাই না? তো যদি 2r পাই তাহলে আমাদের এখানে বলছে যে কি 2r মানে কি, 2r মানে আবার আমরা জানি এটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, তাহলে এখানে বলছে কি এও এবং ডিও যোগ করলে আসলে কি এটা ব্যাসের সমান হবে কিনা, হ্যাঁ এটা ব্যাসের সমান হবে, এটাকে আমরা ব্যাস বলতে পারি। ঠিক আছে, তার মানে এখানে আমাদের 1 2 3 যে তিনটা অপশন দেওয়া আছে, তিনটা অপশনই আসলে এখানে সঠিক, যেটা এখানে একদম লাস্টে ঘতে দেওয়া আছে। ঠিক আছে, এখানে 26 যেটা বলা হচ্ছে কি শতকরা বার্ষিক 10% হার সরল মুনাফায়, এখানে দেওয়া আছে 7,000 টাকায় 5 বছরের মুনাফা কত। যদি সরল মুনাফা কথাটা বলে দিয়েছে, তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, আমরা জানি যে কি আই ইকুয়ালস টু পি আর এন ডিভাইডেড বাই কি আমাদের এখানে 100, তাই তো? আমরা এই সূত্রটার মানগুলো যদি এখানে আমরা বসিয়ে দিই, পি ইকুয়াল টু আই ইকুয়াল টু পি আর এন, তাহলে আমরা এখানে খুব সহজে সরল নাম্বার পাবো। তো এখানে দেখো আমি মানগুলো তোমাদেরকে বসিয়ে দেখাচ্ছি। এখানে পি যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি প্রিন্সিপাল, যেটা হচ্ছে কি এখানে 7,000 যেটা দেওয়া আছে এটা। ঠিক আছে, এর সাথে আমরা মাল্টিপ্লিকেশন করব, আর আর মানে হচ্ছে কি আসলে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তো রেট অফ ইন্টারেস্ট এটা যদি আমরা আসলে পুরোপুরি উপরে 10 বসাই, তাহলে নিচে আমরা তখনই 100 দিব আসলে। ঠিক আছে, আর যদি আমরা 10 না বসি, এটা যদি 0.1 বসাই, তখন কিন্তু এখানে নিচে এই যে 100 এটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এরপর আমরা এখানে কি করব, এরপর আমাদের এখানে আছে এন, এন কত, এন মানে হচ্ছে কি 5 বছর মানে সময়। হ্যাঁ, তো সময় যদি 5 বছর, এখানে 5টা উপরে বসবে, তো এটা যদি আমরা হিসাব করি, এখান থেকে আমরা মোটামুটি যে মানটা পাবো সেটা হবে যে কত জানো, 3500। এখানে কোথায় আছে দেখো, এই যে 3500 আমাদের এখানে আছে যে কতে, কতটা আছে 3,500, এটা হচ্ছে কি এটা সঠিক উত্তর। তো কাট যদি করতে চাও তাহলে এখানে তোমরা এইভাবে সরাসরি লিখে দাও আই ইকুয়ালস টু পি আর এন, এটা দিয়ে তোমরা এখানে আর এন এর মান এখানে পি যেটা আছে বসাইলাম, এখানে আর যেটা আছে ওইটা হবে কত আসলে, এই যে রেট পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ থাকার কারণে এখানে আমরা আসলে কি দিব, 0.1 দিব। এরপর বাকি যে ইনফরমেশন গুলো আছে ওগুলো বসিয়ে মাল্টিপ্লিকেশন করে দিলে এখানে এটা মান চলে আসবে। ঠিক আছে, এখানে নিচে 100 দিয়ে আবার উপরে 10 দেওয়ার দরকার নেই, তোমরা চাইলে এখানে জিনিসটা আসলে এভাবে লিখতে পারো, দেখি 7,300, এটার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করব 0.1, এটার সাথে আবার মাল্টিপ্লিকেশন করবো আমরা 5। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেট দিলে আমাদের এখানে মানটা সহজে চলে আসবে। এখানে 27 যেটা দেওয়া আছে এস স্কয়ার মাইনাস 6x মাইনাস 27 এর একটি উৎপাদক কোনটি, সেটা আমাদের এখানে প্রশ্ন করছে। তো এটা তোমরা দুইভাবে করতে পারো, শর্টকাট করতে পারো, অথবা তোমরা চাইলে একটু সময় নিয়ে যদি এটাকে উৎপাদক করে তাও করতে পারো। তো এর উৎপাদক কোনটি এটা বের করার জন্য আমি শর্টকাট যেটা বলবো, যেহেতু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করার একটা সুযোগ আছে, তখন এই যে রিমাইন্ডার থিওরাম বা ভাগশেষ উপপাদ্য যেটা আছে, ওই উপাদ্য অনুযায়ী যদি এখানে যে গুণনীয়কগুলো আছে, ফর এক্সাম্পল এটা যদি গুণনীয়ক এটার গুণনীয়ক হয়, তখন আমরা x ইকুয়ালস টু যে 3x মাইনাস 3 ইকুয়ালস টু যদি আমরা 0 লিখি, তাহলে x ইকুয়ালস টু আমরা এখান থেকে পাবো কত, 3। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু যদি এখানে আমরা 3 বসাই, তাহলে এখানে যে যা আছে এটার মান কত হয়ে যাবে, এটার মান 0 হয়ে যাবে। যদি 0 হয়ে যায় তাহলে এখানে যে x মাইনাস 3 যেটা আছে এটা আসলে এর উৎপাদক, এটা হচ্ছে কি ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরামের নিয়ম।
এভাবে করে আমরা এক্স এর মান এরপর এখানে -6 বসিয়ে দেখবে, এরপর আবার এক্স এর মান এখানে 9 বসিয়ে দেখবে, এক্স এর মান আমরা এখানে -9 বসিয়ে দেখবো, ঠিক আছে। এভাবে মানগুলো ভেরিফাই করার পর যেখানে এক্স এর মান বসানোর পর যদি এইটাতে বসালে ওটার মান যদি আমরা 0 পাই, তাহলে ওইটা হবে ওইটার উৎপাদক, ঠিক আছে। তো এটা তোমরা ক্যালকুলেটর সাহায্যে খুব সহজে করতে পারো। তো তোমরা এখানে মানগুলো বসিয়ে দেখতে পারো। তখন এখানে আমাদের আসলে এক্স এর মান আমরা যদি 9 বসাই, এই যে এখানে 9 বসাই, এটা যেটা দেওয়া আছে, যদি x - 9 ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে x ইকুয়ালস টু আমরা বসাতে পারবো কত, x ইকুয়ালস টু আমরা বসাতে পারবো আসলে 9, ঠিক আছে। তো x ইকুয়ালস টু যদি আমরা 9 বসাই, তাহলে আসলে কি এটার মানটা আসলে শূন্য হয়। তার মানে আমাদের এখানে এটার উৎপাদক হচ্ছে কি এখানে x - 9, যেটা গতে দেওয়া আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। 20 টা দেওয়া আছে 2 sin 2 থিটা ইজ ইকুয়াল টু √3 হলে থিটা শতক সমান কত, এটা আমাদেরকে বের করতে বলছে। তো এখন দেখো এটা বের করার জন্য আমরা একেবারে যেহেতু এখানে একটা সম্পর্ক এখানে দেওয়া আছে, ঠিক আছে, তো আমরা এটা এভাবে বের করতে পারি। দেখো 2 আমাদের দেওয়া আছে কি 2 sin 2 থিটা ইকুয়ালস টু √3, ঠিক আছে। তো এটাকে যদি আমরা কয়েকটা স্টেপে যদি আমরা হিসাব করি, এটা বের হয়ে যাবে। তো আমরা যদি এখানে সাইনটাকে পাশে রেখে দিয়ে 2 টাকে পাশে পারে, তখন এটা হবে sin 2 থিটা ইকুয়ালস টু কত, √3 ডিভাইড বাই 2, ঠিক আছে। তো আমরা জানি কি sin 60 ডিগ্রি মান হচ্ছে কি √3 ডিভাইড বাই 2, তার মানে আমরা এটা সমান সমান লিখতে পারি sin 60 ডিগ্রি, ঠিক আছে। তো উপর পাশ থেকে যদি সাইনটা চলে যায়, তখন আমরা এখানে 2 থিটা ইকুয়াল টু লিখতে পারি কত, 60 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে, 60 কে 2 দ্বারা ডিভাইড করলে এবারটা হবে 30 ডিগ্রি। দেখো কত সহজে আমরা এই মানগুলো বের করতে পারি। তাহলে এখানে 28 এর আনসার হবে যে আমাদের খ, যেটা দেওয়া আছে 30 ডিগ্রি, এটা হচ্ছে সঠিক উত্তর। তো এখানে 29 নাম্বারে যেটা দেওয়া আছে কি বলছে কি একটি বৃত্তের পরিধি 45, এটা হচ্ছে কি আসলে 45 মিটার হলে ব্যাসার্ধ কত। খুবই সহজ একটা প্রশ্ন, তোমরা যদি পরিধির সূত্রটা জানো, এখান থেকে সহজে এটার মান বের করে ফেলতে পারবা। তো আমরা জানি বৃত্তের পরিধি সমান সমান 2 পাই আর, এটা আমরা জানি। আর ওরা বলছে ওটার মান 40 পাই, তাহলে আমরা এখানে লিখবো এটা সমান সমান 45, ঠিক আছে। তো এখান থেকে উভয় পাশ থেকে যদি আমরা ব্যালেন্স করি, তাহলে আমরা আর ইকুয়ালস টু লিখতে পারি কত, 20, ঠিক আছে। তো আমরা এখানে উভয় পাশ থেকে আর আর চলে যাবে, পাই পাই চলে যাবে, আর এখানে 2 কে 40 কে 2 দ্বারা ডিভাইড করে এটা হচ্ছে 20, তার মানে আর ইকুয়ালস টু আমরা কত পাবো, 20। তাহলে আমরা এখানে দেখো এখানে খতে যেটা দেওয়া আছে যে কি বলছে কি 20 মিটার, এটা হচ্ছে কি আমাদের এটা সঠিক উত্তর। এখানে আমাদের 30 তে লাস্টে যে অঙ্কটা দেওয়া আছে, এটাও খুবই সহজ একটা অঙ্ক। এখানে বলা হচ্ছে কি x - 1 ওভার x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1 ওভার x স্কয়ার এর মান কত, সেটা আমরা বের করব, ঠিক আছে। তো এটা আমরা বের করার জন্য আমরা ডাইরেক্ট যে সূত্রটা প্রয়োগ করতে পারি, আমরা সেটা হচ্ছে কি দেখো আমরা a - b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি ওই সূত্র অনুযায়ী x - 1 ওভার x হোল স্কয়ার ইকুয়ালস টু কত, x স্কয়ার প্লাস 2x ইনটু 1 ওভার x 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 1 ওভার x স্কয়ার, ঠিক আছে। এটা এটা হচ্ছে কি a - b হোল স্কয়ার এর আমাদের এখানে আসলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, যেখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 ওভার এক্স এর মান দেওয়া আছে, আর এদিকে আমাদের থাকবে -2। এটার মান আমাদের কত দেওয়া আছে, এটার মান আমাদেরকে বের করতে বলছে, তাই তো। আচ্ছা, এটার মান যদি আমরা বের করতে বলে, তাহলে আমরা কি করব, যে এক্স স্কোয়ার প্লাস 1 ওভার এক্সটাকে এই পাশে রেখে দিয়ে 1 ওভার এক্স স্কোয়ারটাকে আর 2 টাকে এই পাশে যদি নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে কেমন কিরকম, এক্স মাইনাস 1 ওভার এক্স হোল স্কোয়ার, আর এদিকে -2 টা এদিকে আসলে এটা প্লাস হয়ে যাবে। তো এখন আমরা যদি মানটা এখানে বসিয়ে দিই, যেখানে আমাদের এটার মান দেওয়া আছে দেখো 3, আর এটা এর উপর স্কয়ার হবে, আর এখানে আছে কত আমাদের প্লাস দিয়ে 2, ঠিক আছে। তো এটাকে যদি আমরা হিসাব করি 3 3 9 প্লাস 2 এটা হবে কত আমাদের 11। দেখো কত সহজে আমরা এই ম্যাথ গুলো, যদি আমাদের শুধু কিছু সূত্র যদি জানা থাকে, কত সহজে আমরা এই ম্যাথ গুলো করতে পারি। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তোমরা অনেক কিছু শিখতে পারছো। তো তোমাদের কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, বা কোনো জায়গায় যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।